বিসমিল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা পড়ব হইল এসি সিরিজ রেজোনেন্স। তো সিরিজ রেজোনেন্সে কী ঘটে, একটা আরএলসি সার্কিট থাকে। আরএলসি সার্কিট তো আমরা পড়ছি এতক্ষণ, তাই না? এতদিন পড়াশোনা করছি আরএলসি সার্কিট নিয়ে। একটা আরএলসি সার্কিট আছে, মানে এই সার্কিটে রেজোনেন্স কখন ঘটবে, এখানে কি থাকবে, আর এটা এল, এটা সি। তো আর এর রেজিস্ট্যান্সের বাধা তো আর, মানে রেজিস্টরের বাধা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এল এর বাধা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, সেটাকে এক্সএল দ্বারা প্রকাশ করি, তাই না সিফাত? আচ্ছা, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স সেটাকে কী দ্বারা প্রকাশ করি, এক্সসি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, না এটাকে তুমি পিওর চিন্তা করতে পারো আলাদাভাবে, এটাকে তুমি আলাদাভাবে পিওর চিন্তা করো, কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে এখন আমাদের যদি এটার ভেক্টর ডায়াগ্রামটা ড্র করি, কেমন হবে ড্র করলে ভেক্টর ডায়াগ্রাম? আর এর জন্য একদম এই বরাবর মনে করে গেলাম, ঠিক আছে না? মনে করি এটা হচ্ছে রেফারেন্স, এই বরাবর আরও গেছে, এই আমরা রেফারেন্স এক্সিস চিন্তা করলাম। তাহলে একদম ইন ফেজে আছে রেফারেন্সের সাথে আর, তাই তো? আর এক্সেলের জন্য কোন দিকে যাবে? উপর দিকে যাবে। আর সি এর জন্য কি? আচ্ছা দেখো, এরপরে আমরা কি করছি, সিরিজ সার্কিটে যখন কি বলে ভেক্টর ডায়াগ্রাম ড্র করছি তখন কি হয়েছে, মানে কম বেশি হইলে আমরা ভেক্টরটাকে মান এবং দিক পরিবর্তন না করে জাস্ট স্থানান্তর করছি, এটাকে এখানে নিয়ে আসছি আমরা, এই বরাবর নিয়ে আসছি, তাই না? আচ্ছা, যদি দুইটা সমান হয়ে যায় এক্সেল এবং এক্সি, সেক্ষেত্রে কী হবে? এখানে কি জিরো হয়ে যাবে না? তাহলে যদি ইফ এক্সএল ইকুয়াল এক্সি দেন রিঅ্যাক্টেন্স কত, জিরো না? এই কথাটা বুঝছো? মানে টোটাল রিঅ্যাক্টেন্সকে কি আমরা এক্স ইকুয়াল এক্সএল মাইনাস এক্সি বলি, তাই না? এটা বলি তো, অথবা এক্সি মাইনাস এক্সএল যাই বলো, কিছু একটা তো বলো। তাহলে এখন যদি এক্সএল এবং এক্সি ইকুয়াল হয়, তাহলে আমরা এটা বলতে পারি না এক্সএল এক্সি ইকুয়াল, আমরা এক্সএল বলতে পারি না, কারণ যেহেতু ইকুয়াল, সেটা এটা বলতে পারি। যদি এক্সএল ইকুয়াল এক্সি হয়, তাহলে এক্সির জায়গায় এক্সএল বসাইতে পারি, তাহলে কি আসলে জিরো আসতেছে না? তো টোটাল রিঅ্যাক্টেন্স এখানে কত, জিরো। তাহলে এই সাইডে টোটাল ইম্পিডেন্সটা কী হবে? হ্যাঁ, আর প্লাস জি অফ এক্স হওয়ার কথা, তাই না? এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে কি শুধু আর না? তো এই যে যদি কোনো সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স দুইটা ইকুয়াল হয়, তাহলে ওই সার্কিটটাকে আমরা বলবো হচ্ছে রেজোনেন্স সার্কিট। কি বলবো, বুঝছো কিছু? ওই ক্ষেত্রে সাসেপ্টেন্স ব্যাপার আসবে, সরি সাসেপ্টেন্স না, হ্যাঁ সাসেপ্টেন্স বিএলবিসির ওই সময় হবে বিএল সমান বিসি, ওটা আমরা আলোচনা করবো সামনে, এখন এটা জানার দরকার নাই, আপাতত বাধ্য। আচ্ছা, তাহলে এটা কি জেড ইকুয়াল আর, কখন এটা? যখন রেজোনেন্স ঘটবে। রেজোনেন্স অবস্থায় কি এক্সএল এবং এক্সি সমান। আচ্ছা, এখন একটা সার্কিটের মধ্যে এক্সএল এবং এক্সি এদেরকে সমান করা যায় বা এদেরকে কম বেশি করা যায় কিসের মাধ্যমে বলতে পারো সিফাত? হ্যাঁ, যেমন ধরো এক্সএল ইকুয়ালটা আমরা কি জানি, 2πfl, ওকে? তাহলে দেখো এই এক্সএল এর মানটাকে পরিবর্তন করা যায় কোনভাবে? 2 এবং পাই দেখি পরিবর্তন করা সম্ভব, কনস্ট্যান্ট ভ্যালু না? পাইয়ের ভ্যালু 3.1416, এটা কি আমরা পাই দিবস পালন করি, তাই না? আচ্ছা, তো এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা নিয়ে কোনো কিছু করার নাই, 2 তো কনস্ট্যান্টই। দেখো, হয় ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করা সম্ভব অথবা এলকে পরিবর্তন করা সম্ভব। এদেরকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে? এক্সেল মান পরিবর্তন হবে। আবার এক্সির ক্ষেত্রে চিন্তা করো, এক্সি সমান কি 1/2πfc। তাহলে এখন দেখো এখানে এই 2πfc, এখানে যদি দেখো সি অথবা এফ এর ভ্যালু যদি পরিবর্তন করি তাহলে কি এক্সের ভ্যালু পরিবর্তন করা সম্ভব কিনা? আচ্ছা, তাহলে একটা সার্কিটে এই রেজোনেন্স ঘটানোর জন্য কী করতে হবে? এক্সেল এবং এক্সি সমান করতে হবে, এটা আমাদের শর্ত। তা আমি যদি এটাকে লিখি, একটু খেয়াল করো, বেশি ঝামেলা করতেছে। তাহলে দেখো, যদি আমি লিখি যে এক্সএল এবং এক্সি সমান হলে কি হবে? রেজোনেন্স ঘটবে, তাই না? রেজোনেন্স ঘটবে, এটা তো আমরা মানি, বিশ্বাস করি, ঠিক আছে? আচ্ছা, এক্সএল এক্সি সমান হলে রেজোনেন্স ঘটলো। এখন এই এক্সএল এবং এক্সিকে সমান করতে হলে কি করতে হবে? ধরো একটা সার্কিটে এক্সএল এর মান বেশি আছে, এক্সির মান কম আছে, মানে দুইটার মধ্যে একটা পার্থক্য, কী বলে এল এর এবং সি এর মানের মধ্যে একটা পার্থক্য আছে, সেম
মানে এক্সেল এক্সের সমান হইতে হবে। তো ওইটা করার জন্য কি কি অপশন করা যেতে পারে? একটা হলো এল এর ভ্যালুটাকে আমরা ভ্যারি করতে পারি, তাই না? আরেকটা কি, অথবা সি এর ভ্যালুটাকে আমরা ভ্যারি করতে পারি, অথবা আমি এল এবং সিকে ঠিক রাখতে চাই, তাহলে তাহলে অপশন কী হলো? দেখো এখানে এল এবং সি এই দুইটার মধ্যে আমরা এদেরকে ঠিক রাখতে চাই, তাহলে আর শুধুমাত্র ভ্যারি করা যাবে কি? ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে অথবা এই যে সাপ্লাই যে আমরা ফ্রিকোয়েন্সি দিব, এখানে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ভ্যারি করতে পারি, তাহলে কি আমার রেজোনেন্স ঘটানো সম্ভব। তাহলে দেখো রেজোনেন্স হওয়ার জন্য কয়টা শর্ত হওয়া, মানে কয়টা কন্ডিশনে রেজোনেন্স ঘটানো সম্ভব? একটা হলো কীভাবে এফ পরিবর্তন করে, এফ পরিবর্তন করে, এটা একটা অপশন। আরেকটা অপশন কি? এল অর সি পরিবর্তন করে। হ্যাঁ, ঠিক আছে কথা। আর কোনো পরিবর্তন করা যায় না মনে হয় না, দেখি তো আর কোনো পরিবর্তন করা যায় নাকি? এই কয়টাই ফ্যাক্টর, আর এল এবং সি, ঠিক আছে। তোমাদের বইতে এগুলো নিয়ে সুন্দর আলোচনা আছে, আমি বইলে দেখে দিই, একটু পড়বা। এই দেখো আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এই যে বইয়ের এই পার্টগুলা, এই দেখো এই সিরিজ রেজোনেন্স সার্কিট এক্সেল এক্সের সমান হয়ে গেছে, তখন কি জেড ইকুয়াল আর হয়ে গেছে। এরপরে এই যে জিনিসপত্রগুলো আছে না, এগুলো একটু মানে তোমরা পড়বা এরপরে, কারণ আমি আলোচনা করলেই হবে না, তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আমি এখানে রাখি, একটু দেখি। আচ্ছা ওকে, এরপরে দেখো এখন সিরিজ রেজোনেন্স বোঝার উপায় কি? আচ্ছা, একটা বলতে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে সার্কিটের মধ্যে। আচ্ছা, এই কথার মানে কি? সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে মানে এতটুকু বুঝলাম যে রেজোনেন্স ঘটছে একটা আরএলসি সিরিজ সার্কিটে, এই কন্ডিশন ঘটাইলে এক্সেল এক্সি, মূল উদ্দেশ্য হচ্ছে এক্সেল এবং এক্সি সমান করতে হবে, তাহলেই কি আমার রেজোনেন্স হবে। তাহলে এখন রেজোনেন্স হওয়ার জন্য শর্ত আমি পেয়ে গেছি, তাহলে কীভাবে পরিবর্তন করবো? এফ এল সি, তিনটা পরিবর্তনের মাধ্যমে আমার রেজোনেন্স ঘটানো সম্ভব। এখন এল এবং সি আমি পরিবর্তন করতে চাই না, সেক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করতে হবে। এই কথাগুলো বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, নতুন পেজে যাই আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সার্কিটটা ছিল, আরএলসি সার্কিটটা ছিল না, একটু আগে আমি ড্র করছিলাম, এই সার্কিটে আমি একটু ড্র করে নেই, আরএলসি আছে। হ্যাঁ, তাহলে এখানে একটা তুমি মনে করো সার্টেন একটা ভোল্টেজ দিছো, আর এফ ফ্রিকোয়েন্সি আছে, সাপ্লাই দিছো তুমি। হ্যাঁ, আচ্ছা, এখন এই সার্কিটে রেজোনেন্স যখন সংগঠিত হয়ে গেছে, তখন জেড ইকুয়াল টু কি? আর প্লাস জে অফ এক্সেল না, জে অফ এক্স নাকি? এটাই তো শিওর। এক্সের ভ্যালু তো জিরো, তাহলে কি আসে? শুধু আর আসে না? তাহলে রেজোনেন্স কন্ডিশনে, অ্যাট রেজোনেন্ট কন্ডিশন টোটাল ইম্পিডেন্স কত হবে? তাহলে রেজোনেন্স সার্কিট চেনার একটা উপায় কি? আচ্ছা, ইম্পিডেন্স কথা বুঝতে পারছো তুমি? সেভাবে ফিল করতে পারতেছ যে একটা রেজোনেন্স কন্ডিশনে টোটাল ইম্পিডেন্স কি শুধু আর না? দেখো তুমি এই সার্কিট এই ইকুয়েশনটা চিন্তা করো, আর প্লাস জে অফ এক্স, যেটা এখানে এক্সের ভ্যালু মনে করো 1 2 3 4 করে বাড়াও বা কমাও, যদি এক্সের ভ্যালু একেবারেই না থাকে, তখন কি শুধুমাত্র আর, এর চেয়ে কি আর, এর চেয়ে কম তো আর হওয়া সম্ভব না, তাই না? এর চেয়ে কম হলে আর এর মান 0 হইলে ওটা তো সার্কিটই হইলো না, তাই না? একটু শর্ট হয়ে যাবে। তার মানে রেজোনেন্স কন্ডিশনে ইম্পিডেন্স বলতে শুধু রেজিস্ট্যান্সকেই বুঝবো, এটা বোঝা গেছে? আমার ম্যাচ করতে গেলে এই জিনিসগুলো আর ক্লিয়ার হবো, আপাতত এটা মাথায় রাখো, যদি না বুঝে থাকো, আমার মনে হয় বোঝা উচিত এখন। আচ্ছা দেখো, একটা সার্কিটের মধ্যে নর্মাল একটা ডিসি সার্কিট, মনে করো 10 ভোল্ট সাপ্লাই দিছো, এখানে এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে এর রেজিস্ট্যান্স পরিবর্তন করা যায়। মনে করো এর মিনিমাম রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, এর চাইতে কম করা যায় না, ধরে নাও তুমি। এমন একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করছি যে এখানে 2 এর চাইতে কম করা সম্ভব না, আর ম্যাক্সিমাম মনে করো সেটা ধরো 10 ওহম, এর চাইতে বেশি করা সম্ভব না, এটা আমরা লিমিট দিয়ে দিচ্ছি আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, যখন এখানে মিনিমাম রেজিস্ট্যান্স মানে আর মিনিমাম, হ্যাঁ আর মিনিমাম কত? 2, আমরা শর্ত বলে দিছি, তখন কারেন্ট কত হবে এই সার্কিটে? সেভাবে কারেন্ট কত হবে? এটা সিম্পল, 10/2, এটা ইকুয়েশন দেওয়া বলার কিছু নাই, তাই না? 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, যদি মনে করো আয়ের ভ্যালু বাড়াই আমি 5 করলাম, আর এর ভ্যালু, সেক্ষেত্রে কত হবে? 2 অ্যাম্পিয়ার। মনে করো বাড়াই আমি আস্তে আস্তে, হেরে বেশি ঝামেলা করতে চাই, মনে করো বাড়াইয়া
না, গরম হয়ে যেতে বেশি, এটা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা তাহলে এখন তুমি আই ইকুয়াল তুমি মনে করো দিতেছো 10 ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কারেন্ট, সরি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, তখন কত 1 অ্যাম্পিয়ার। আচ্ছা এখানে কখন সবচেয়ে বেশি কারেন্ট পাইছো? কমতেছে তাই না? আর ম্যাক্সিমাম কোথায়? যখন রেজিস্ট্যান্সের ভ্যালু সবচেয়ে কম। এই কমন সেন্স, রেজিস্ট্যান্সের মান সবচেয়ে কম তখন কারেন্টের মান সবচেয়ে বেশি। এটা গ্রাফটা যদি আমরা ড্র করি অ্যাকর্ডিং টু উইথ রেসপেক্ট টু রেজিস্ট্যান্স, কারেন্টটা কেমন হবে? মনে করি এইদিকে কারেন্ট, এটা একটা গ্রাফ আমি ড্র করতে চাইছি, বাট খেয়াল করো আমি এই সার্কিটের জন্য আমি চিন্তা করতেছি, এই সার্কিটের জন্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে তোমার কারেন্ট। তাহলে এই সার্কিটের জন্য কি হবে? আমি কিন্তু আরএলসি সার্কিটে ঢুকি নাই, আরএলসি সার্কিট তোমরা সমাধান করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন রেজিস্ট্যান্স তোমার প্রথমে হচ্ছে, ধরো এটা হচ্ছে 2, হ্যাঁ এটা হচ্ছে তোমার সেই 5, কই গেল? এটা মনে করো 5, আর এটা মনে করো হচ্ছে 10। আচ্ছা দেখো তো যখন, আর এইদিকে মনে করো কারেন্টের ভ্যালু, হ্যাঁ আচ্ছা তার কারেন্ট সর্বোচ্চ কত? 5 অ্যাম্পিয়ার না? মনে করো এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা মনে করো 2, এটা ধরো 1। আচ্ছা যখন রেজিস্ট্যান্স হচ্ছে 2 তখন কারেন্ট কত? এই যে 5, তাহলে এই জায়গা না, এই বরাবর, তাহলে এটা একটা বিন্দু পেলাম আমরা। যখন হচ্ছে কারেন্ট হচ্ছে তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 5, কারেন্ট কত? 2, এই বরাবর। আবার যখন হচ্ছে তোমার রেজিস্ট্যান্স 10 তখন কারেন্ট কত? তাহলে এই বরাবর, তাই না? এদিকে যদি এটা তো লিনিয়ারলি হইতেছে, মানে হচ্ছে সরলরৈখিকভাবে হইতেছে, তাই না? যেহেতু ডিসি সার্কিট এরকমই হবে। তাহলে এই কার্ভটা ড্র করা বুঝছো যে লিনিয়ার বলে? হ্যাঁ হ্যাঁ লিনিয়ার, এখানে লিনিয়ার বলে, এটাকে তুমি সরলরৈখিক বলো বা স্ট্রেট লাইন বলতে পারো, লিনিয়ার জিনিসটাকে অন্যভাবে বলতে পারি আমরা। আচ্ছা এই তো এটা একটা নর্মাল একটা সরল রেখা হয়েছে, তাই তো? এরকম একটা এই গ্রাফটা ড্র করা বুঝতে পারছো? মানে এই যে গ্রাফ দ্বারা কী বোঝাইতেছে যে রেজিস্ট্যান্স বাড়তেছে, কারেন্টের পরিমাণ কমতেছে, তাই না? এটা হচ্ছে ডিসি সার্কিট, তো এই জন্য এরকম একটা হয়েছে। এখন আমরা আসো এই আরএলসি সার্কিটের ক্ষেত্রে আসি, এগুলো আমি একটু মুছে দিই, হ্যাঁ? আচ্ছা এখন আমরা একটা আরএলসি সার্কিটের ব্যাপারে আলোচনায় আসি। সরি আচ্ছা এখন তো কী অবস্থা, তাহলে চলো এখন আমরা কি চাইতেছি, কই গেল আমার ইরেজার? ঠিক আছে চলো আসতেছি বাদ। আচ্ছা এখন এই সার্কিটে দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু মানে ইম্পিডেন্সের ভ্যালু সবচেয়ে কম কখন? যখন রেজোনেন্স হয়েছে। আচ্ছা তো রেজোনেন্স হওয়ার জন্য আমি ধরলাম যে ফ্রিকোয়েন্সিটাকে পরিবর্তন করতে হবে। ধরো এল এবং সি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ এদেরকে পরিবর্তন করা সম্ভব না, ধরে নাও তুমি, তোমার ইচ্ছা। তাহলে এখন শুধুমাত্র কি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে। আচ্ছা ধরো একটা সার্কিটে ফ্রিকোয়েন্সিটাকে তুমি বাড়াইতেছো, সাপোজ এক্সএল ইকুয়াল কি 2πfl। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় তাহলে কি এক্সএল কি আস্তে আস্তে বাড়তে থাকবে না? বাড়তে থাকবে কিনা সিফাত? আচ্ছা আবার এক্স ইকুয়ালটা কি 1/2πfc। তাহলে ফ্রিকোয়েন্সি যদি এখানে বাড়ে তাহলে কি হবে? এখানে ফ্রিকোয়েন্সি বাড়লে এটা কমতে থাকবে, আর ওটা বাড়লে এটা বাড়তে থাকবে, এই তো। আচ্ছা তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ভার্সেস এই যে ইম্পিডেন্স বা এই যে রিঅ্যাক্টেন্স যা আছে এগুলো একটা গ্রাফ আমরা যদি ড্র করি, মনে করো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা গ্রাফ আমরা ড্র করতে চাই, সেক্ষেত্রে এদিকে এটার নাম দিলাম আমি অ্যাম্পলিটিউড। হ্যাঁ অ্যাম্পলিটিউড বলতে বোঝাইতেছে আর এর মান, এক্সেল এর মান, আর এর মান এটা এই বরাবর, আর এই বরাবর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ওকে আচ্ছা এখন তুমি দেখো
ফ্রিকোয়েন্সি যখন আমি বাড়াইতেছি আস্তে আস্তে, ধরো ফ্রিকোয়েন্সি এই সার্কিটের সাপ্লাই ফ্রিকোয়েন্সি প্রথম অবস্থায় 0 ইনিশিয়াল কন্ডিশন, তাহলে এক্সেলের ভ্যালু কত হবে? 0। আর এখানে এফ এর ভ্যালু যদি 0 হয় এই এক্সির ক্ষেত্রে 1/0 না, তাহলে কত? অসীম। অসীম একটা রেজিস্ট্যান্স না? হ্যাঁ, অসীম ভ্যালুটা কত আমি আসলে জানি না, তাই না? কখন? যখন ফ্রিকোয়েন্সি 0। ধরলাম এই অসীম এখানে আছে, এই অবস্থায় আছে, এটা ইনফিনিটি একটা ভ্যালু আমি ধরে নিলাম। এই অসীম তো অনেক দূর পর্যন্ত, অজানা মান, আসলে জানি না কত, তো আমি ধরে নিলাম এখানে অসীম, ঠিক আছে? তাহলে এখন এক্সেলের মান এখানে কি 0, সরি এফ এর মান 0, তখন এক্স এর মান কি তখন? ম্যাক্সিমাম। আচ্ছা, আর এইখানে এক্সেলের মান এই বরাবর এই বিন্দু তো আছে, তাই না? যদি আমি অনেকটা কালার দিয়ে দেখে তোমাকে, এটা হচ্ছে তোমার সেই এক্স এল, আর এটা হচ্ছে তোমার সেই এক্স সি ইনিশিয়াল কন্ডিশনে প্রথম অবস্থায়। এখন তুমি আস্তে আস্তে কী করতেছো? ফ্রিকোয়েন্সিটাকে বাড়াইতেছো। মনে করো এখানে এখন তুমি 5 দিছো, তাহলে এখন কী হবে? এক্সেলের ভ্যালু বাড়বে না? বাড়বে কি না? আচ্ছা, মনে করো 10 দিছো, এক্সেলের ভ্যালু বাড়বে। মনে করো 20 দিছো, বাড়বে। এরপরে মনে করো ধরো 100 দিছো, তাহলে এক্সেলের ভ্যালু আরও বাড়বে না? তার মানে যত এফ এর ভ্যালু যত বাড়াইতেছো এই এক্সেলে এই বরাবর না এক্সেলটা, মানে এই ভ্যালুগুলা, তাহলে দেখো এই বরাবর যেতেছো, এখানে মনে করো 5-এর জন্য এই বরাবর, মনে করো 10-এর জন্য এই বরাবর, ধরে নাও। আমি তো এখন ভ্যালু দিয়ে বসাইতে পারতেছি না। আচ্ছা, খেয়াল করছো এটা একটা সরল রেখা হইতেছে না? সমানুপাতিক হয়ে বাড়তেছে। কীভাবে বাড়তেছে? এটা হচ্ছে সমানুপাতিকের একটা গ্রাফ। হ্যাঁ, ওকে, তাহলে এটা কি এক্সেলের ভ্যালু? আচ্ছা, সেম কন্ডিশনে এই 5-10 করতেছো, আস্তে আস্তে কি এক্সের ভ্যালু কমতেছে না? এই দেখো এখানে মনে করো 5, 10, 20, 100 করতেছো, আস্তে আস্তে কী হইতেছে দেখো, এই যে এই বরাবর তুমি চিন্তা করো যে আস্তে আস্তে এই ভ্যালুগুলো, যে এক্সের ভ্যালুগুলো আসলে কমতেছে না? কমে কমে দেখা যাবে কি একটা কন্ডিশনে দেখা যাবে এই যে এখান থেকে এই বরাবর যতটুকু এক্সেলের ভ্যালু, এখান থেকে ঠিক ওই বরাবর এক্সির ভ্যালু, মানে এখান থেকে এই বরাবর মনে করো এতটুকু এক্সেলের ভ্যালু, আর এখানে এতটুকু হচ্ছে এক্সির ভ্যালু। দেখো এই কন্ডিশনে আইসা দেখো এক্সেল এবং এক্সি সমান হয়ে গেছে না? সিবাত খেয়াল করো তো, ধরে নিলাম আমরা এই কন্ডিশনে এসে সমান হয়েছে। এখানে এই বরাবর কি একটা ফ্রিকোয়েন্সি যেতেছিল না? তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, যেই ফ্রিকোয়েন্সিতে এক্সেল এবং এক্সি সমান হয়ে গেল, আর সমান হয়ে গেলে কি জেড ইকুয়ালটা আর হয়ে গেল, যেটা বললাম, তাই না? তো ঠিক যেই কন্ডিশনে এক্সেল ইকুয়াল এক্সি হয়ে গেল এবং যেই ফ্রিকোয়েন্সি যেটা হলো ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা বলতেছি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কি বলতেছি? তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কী জিনিস তোমাকে যদি জিজ্ঞেস করে, পারবা? পারবা? যেই কন্ডিশনে এক্সেল এবং এক্সি সমান হয়ে যায়, ফ্রিকোয়েন্সি আমরা ভ্যারি করতেছি, ঠিক যেই ফ্রিকোয়েন্সিতে মানে এক্সেল এবং এক্সি সমান হয়ে যায় ওইটাকে আমরা কি বলি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? পারবা? আর মনে হয় পারবা। এখন যেহেতু একদম প্রথম পড়তেছো তুমি, তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, আমি যা পড়াইলাম তুমি এটা বইটা একটু ফলো করবা, আর ভিডিওটা দরকার আরেকবার দেখবা, আমার মনে হয় আর আটকাবে না। আচ্ছা, তাহলে কোন কন্ডিশনে আমরা রেজোনেন্স পাই? এক্সেল ইকুয়াল এক্সি। তাহলে এখান থেকে আমরা এই কন্ডিশনটা থেকে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে পারি। এই সার্কিটে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে কীভাবে? তাহলে শর্ত কি? এক্সেল ইকুয়াল এক্সি। তাহলে এক্সেল আমরা কি জানি? এফ এল। আচ্ছা, কোন কন্ডিশনে এক্সেল এক্সি হয়েছে? রেজোনেন্স কন্ডিশনে, তাই না? তো এটার নাম দিলাম এফ আর। তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা কী হবে? এফ আর। তাহলে এরও ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সিতে হয়েছে না? এটার জন্য যে ফ্রিকোয়েন্সি, এক্সেলের জন্য সেম ফ্রিকোয়েন্সি না? তাহলে কি 1/2 এফ আর বললাম আমি, বা এফ নোট বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, মানে এফ আর দ্বারা প্রকাশ করতে পারো, F0 দ্বারা প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করে ফেলো, ফ্রিকোয়েন্সি এটাকে এদিকে নিয়ে আসা পারো, এফ আর স্কোয়ার বলতে পারো না? বলতে পারো কি না? আচ্ছা, আর নিচে কি বলতে পারো? 1/4π² LC। দেখো তো এটা হয় কি না? এটাতে কোনো আপত্তি আছে? তাহলে এখন এফ আর ইকুয়াল টু কী হবে? রুট ওভার, তাই তো? 1/4π² LC। ওকে, তাহলে এখন এই রুট করে ফেললে দেখো, এই 4π² রুট করলে কী হবে? 1/2π, ঠিক আছে?
আর এলসির উপরে থাকতেছে তাহলে 1/√LC অথবা √LC যাই দাও। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, তাহলে এখান থেকে কি পাইলাম আমরা, এই যে ফ্রিকোয়েন্সিটা পাইলাম আমরা, এটাকে বলতেছি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটাকে বলবো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার একটা সূত্র, ঠিক আছে? কি সূত্র? FR = 1/, এভাবে লেখো 1/2π, এই সব ঝামেলা করতে চলে, 1/2π√LC। ওটাকে মুছে দাও, ঠিক আছে? 1/2π√LC। কথা বোঝা গেল? 100%? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সাবাস, বুঝলে ভালো। তাহলে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কী জিনিস সেটা পেয়ে গেলাম। আচ্ছা, ও আমরা এখন যেখানে ছিলাম, একটা হলো যে Z = R হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমি কীভাবে চিনবো, সেখানে ছিলাম না? তো একটা হচ্ছে Z = R হবে। আচ্ছা, একটা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি? আমরা এসি সার্কিটের শুরুতে পড়ছি না, ইউনিটি না? ওই যে cos θ = কত? 1। কখন? যখন রেজিস্ট্যান্স। কারণ কি এই বরাবর কিছু নেই, কোনো অ্যাঙ্গেল নেই, শুধু এই বরাবর একটা, তাই তো? কারণ অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে 1। তাহলে এখানে যেহেতু টোটাল ইম্পিডেন্স শুধুই রেজিস্ট্যান্স, তার মানে এখানে পাওয়ার ফ্যাক্টর কী হবে? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। আচ্ছা, যখন রেজিস্ট্যান্সের মান সব মানে ইম্পিডেন্সের মান সবচেয়ে কম, শুধু রেজিস্ট্যান্স, তখন কারেন্ট কতটুকু হবে? যখন রেজিস্ট্যান্সের মান সব মানে ইম্পিডেন্সের মান সবচেয়ে কম, তখন কারেন্ট কি সবচেয়ে বেশি হবে না? ওই যে একটু আগে আমরা একটা গ্রাফ দেখাইছি, মনে করো সামনে আছে যে 10 দিয়ে বুঝাইছি, কারেন্ট তখন কি ম্যাক্সিমাম, ঠিক আছে? কখন? যখন শুধু রেজোনেন্স কন্ডিশনে। কারণ রেজোনেন্স কন্ডিশন শুধুমাত্র রেজিস্ট্যান্স, আর তো কিছু নাই। এটা হলো মিনিমাম ভ্যালু, মনে হয় যে 2 ছিল আমাদের মিনিমাম ভ্যালু, ওইটার মতো। এর চেয়ে কম তো আর হওয়া সম্ভব না, আমি বলে নিচ্ছি এর চেয়ে কম সম্ভব না। তাহলে ওই সময় কি সবচেয়ে বেশি কারেন্ট পাবো এই সার্কিটে? তাইলে দেখো কয়টা কন্ডিশন পেলাম। একটা হলো Z = R হবে। যদি কোনো সার্কিটে বলে যে একটা RLC সার্কিটের টোটাল ইম্পিডেন্স হচ্ছে শুধু রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে এটা কি একটা রেজোনেন্স সার্কিট? বুঝে নিতে হবে আমাকে, আলামত বলে দিছে তোমাকে, কোথাও বলে দিচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। একটা RLC সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি নর্মালি ইউনিটি হওয়া সম্ভব? নর্মালি ইউনিটি হওয়া সম্ভব না, হ্যাঁ, রেজোনেন্স অবস্থায় ইউনিটি হওয়া সম্ভব, ঠিক আছে? আচ্ছা, আবার কি হতে পারে? যে কারেন্টের মান ম্যাক্সিমাম হতে পারে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। আচ্ছা, তাহলে এই 3টা জিনিস। আর কোনো ফ্যাক্টর আছে কি না? আচ্ছা, আর তো কোনো ফ্যাক্টর মনে হয় নাই। না না না, তোমার রেজোনেন্স চিনার উপায়। আচ্ছা, আরেকটা আছে যে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে। আচ্ছা, রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ কারেন্ট একই ফেজে থাকে না? এটা তো বোঝাই গেল। এটা তোমার যদি বলে যে দেখো একটা রেজিস্টিভ সার্কিটের কারেন্ট যে বরাবর গেছে ভোল্টেজও কি সেম, মনে করি এটা যদি ভোল্টেজ হয় এটা হয় কারেন্ট হয়। এটা আমি প্রথমে RLC সার্কিট যখন পড়াইছি এই জিনিসগুলো পড়াইছি, মনে আছে? আচ্ছা, এই তো। তাহলে আরেকটা, এটা আসলে বলা দরকার পড়ে না, এমনিতে চলে আসে, ঘুরে বেঁচে একই কথা, ঠিক আছে? যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল 0, মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাই তো? তাহলে মোটামুটি রেজোনেন্স কীভাবে চিনবো সেটা বুঝে গেলাম। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা আর কি করতে পারি? এখন আমরা মনে কিছু ম্যাথ করতে পারি। ম্যাথে ঢুকে গেলে এরপরে বাকি যা সূত্র লাগে অবস্থা বুঝে বুঝে দিয়ে দেবো, ওকে? আচ্ছা, 4 নম্বর ম্যাথ প্রথমেই নাকি 1 নম্বরটা করাবো আগে? একটা, হ্যাঁ, একটু প্রাইমারি লেভেল থেকে করাই। হ্যাঁ সিফাত, এতক্ষণ যা করছো না, এখন দেখো ম্যাথ তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। চলো আমরা একটা ম্যাথ করি। ম্যাথ মানে আমি আগে থেকে রেডি করে রাখছিলাম না। এই দেখো প্রথম ম্যাথটা। ম্যাথে কী বলছে? প্রশ্নে কী বলছে? নিম্নোক্ত সার্কিটের ক্যাপাসিটেন্সের মান কত পরিবর্তন করলে রেজোনেন্স সংঘটিত হবে? হ্যাঁ দেখো, খেয়াল করো। হ্যাঁ, একটা RLC সার্কিট, এই যে RLC সার্কিটে দেওয়া আছে, তাই তো? এই সার্কিটে ক্যাপাসিটেন্সের মান কত হলে, বুঝো কথা, এই যে তাহলে এই ক্যাপাসিটেন্সটাকে এখানে ভ্যারি করতেছি। হ্যাঁ, কত পরিবর্তন করলে রেজোনেন্স হবে? আচ্ছা, রেজোনেন্স হওয়ার শর্ত কি? XL = XC। তাহলে XL এবং XC সমান হইলেই কি আমার রেজোনেন্স হবে? আর এখানে কাকে পরিবর্তন করে করা সম্ভব? C কে পরিবর্তন করা সম্ভব, তাই না? কারণ বলেই দিছে। তাহলে চলো আমরা দেখি। আচ্ছা দেখো, এই সার্কিটে কত ভোল্ট সাপ্লাই দিচ্ছি? 50 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, 50 হার্টজ। আচ্ছা, আমি প্রশ্নটা একটু লিখি সংক্ষেপে, যে C এর ভ্যালু কত হলে সার্কিটের মান কত পরিবর্তন করলে C এর মান, ক্যাপাসিটেন্সের মান, এই যে C এর ভ্যালু, পরে যদি তোমাদের ভিডিও দেখতে সুবিধা হয় আমি লিখে দিই, নাহলে আবার বলবো এই প্রশ্ন কই থেকে আসলো। 1 নম্বর প্রশ্ন এটা, হ্যাঁ, তোমাদের রেজোনেন্স বইয়ের 1 নম্বর প্রশ্ন। C এর ভ্যালু
কত পরিবর্তন করলে বা কত হলে, হ্যাঁ কত হলে মনে হয় না, না এখানে তো কত পরিবর্তন আচ্ছা, করলে কত পরিবর্তন করলে রেজোনেন্স হবে। সংযুক্ত হবে। রেজোনেন্স এই তো। আচ্ছা, রেজোনেন্স হওয়ার শর্ত কি সিফাত? এক্স সমান এক্স সারা জীবনে কি এক্সেল ইকুয়াল? এক্স তাহলে এই এক, যেহেতু এখানে সিটাকে ভেরি করা যাইতেছে বলতেছে তারা, তাহলে কি সি এর মানটা মানে এক্স এর মানটা এক্সেল এর সমান নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এক্সেল এর মান কত সেটা আমাকে বের করে ফেলতে হবে, জানতে হবে না? তাহলে এক্সেল ইকুয়ালটা কত? 2πfl 2π, দেখ খুব ডিস্টার্ব করতেছে, এটা তার লিখবো না। 2π এফএল, ওকে। তাহলে 2π আর ফ্রিকোয়েন্সি কত? 50। তাহলে এল এর ভ্যালু কত? 0.25। 314 4 ভাগ করলে যা হয় তাই। কত? 78.5। হ্যাঁ, 78. ও, এটা কি এক্সেলের ভ্যালু? তাহলে শর্ত অনুযায়ী কি সি এর ভ্যালুকে ওইটাই নিয়ে আসতে হবে। তাহলে এক্সেল ইকুয়াল এক্সি না? হ্যাঁ তাহলে এক্সেল ইকুয়াল যদি এক্স হয়, এক্স এই ইকুয়েশনের মধ্যে তুমি এক্সেলের ভ্যালুটা বসাই দাও, কত? 78. 78.5 ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে তো রেজোনেন্স হবে, তাহলেই তো হয়ে গেল। তাহলে এখন এখান থেকে সি এর ভ্যালুটা পাবো না আমি? কীভাবে পাবো বলো তো 1/2πf সিফাত, কীভাবে পাবো? 1/2πfc 2πfc ওকে, ডিস্টার্ব করতেছে। তাহলে এখন এখান থেকে সি এর ভ্যালু কীভাবে পাবো? ফ্রিকোয়েন্সি তো আমার দেওয়া আছে 50, তাই না? তাহলে 1/2π × 50, এফ এর মান তো 50 না, আর 78.5। তাড়াতাড়ি ক্যালকুলেশন করো দ্রুত। আচ্ছা 4 × 0.5 আসছে তাহলে কত? 4 × 4 × 0 আচ্ছা 0.405 × 10⁻⁶ মাইক্রো, মানে 0.405 না, এরকম হইতেছে না আমার কাছে, তো আমি দেখতেছি 1.2 ক্যালকুলেটর তো আমার কাছে। সরি আমার ভুলে গেছি, দেখো 1/2π দশমিকটা আমি ভুল করছি × 50 × 78.5, ওকে। কত আসলে? 4.05 তো। হ্যাঁ তাহলে যদি এই যে পিছনে এই যে এই যে এই যে মনে হয়। এই যে ইএনজিতে চাপা চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, 40.54 না, হ্যাঁ 549, তাহলে 55 বলতে পারি। হ্যাঁ, × 10⁻⁶, এটাই তো আসছে। ইয়েস তাহলে 40.55 মাইক্রোফ্যারাড, ওকে। এটা কি ক্যাপাসিট্যান্স? এখানে আমার গিভেন ভ্যালু কত? 91.2, কিন্তু আমাদের লাগবে কত? এত। আচ্ছা, তাহলে ক্যাপাসিট্যান্সের মান কি কমাইতে হবে না বাড়াইতে হবে? এটা হলো আমার ফাইনাল ভ্যালু, তাই না? তাহলে ক্যাপাসিট্যান্সের মান কখন কমে, কিভাবে সংযুক্ত করলে কমে বলো তো? প্যারালাল, মানে প্যারালালে বাড়ে। প্যারালালে কি ক্যাপাসিটরকে যদি, প্যারালালে তো হচ্ছে সিরিজ যোগ আচ্ছা হয়। আমি একটু বলি, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ প্যারালালে হ্যাঁ, শোনো, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়? মানে সিরিজে প্যারালালে কমে। এইভাবে যদি তুমি যদি দাও তাহলে 2R পাইলা, তাই না? আর যদি প্যারালালে কানেক্ট করো দুটো রেজিস্ট্যান্স আর এবং আর, তাহলে কি R/2 পাইলা, তাই না? এরকম হয় না? সেম মানের হলে R/2। তার মানে কি প্যারালালে কানেক্ট করলে দুটো রেজিস্ট্যান্সের মান কমে, আর সিরিজে কানেক্ট করলে বাড়ে। এটা হলো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রে ঠিক উল্টা। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি? সিরিজে যোগ করলে কমে, প্যারালালে বাড়ে। এই তো। Yes. আচ্ছা, তাহলে এখন দেখো, যদি আমি একটা ক্যাপাসিটরকে এভাবে কানেক্ট করি, মনে করো সি, এটা সি, তার মানে আসলে কমে হইলো C/2। আর যদি আমি ক্যাপাসিটরকে এইভাবে কানেক্ট করি, তার মানে হচ্ছে C + C বা 2C। বোঝা গেছে? ইন্ডাক্টর তো আবার রেজিস্টরেরটা আমি হ্যাঁ, ইন্ডাক্টর রেজিস্টার একইভাবে কাজ করে। সিরিজে কমে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে কি কমছে না? হ্যাঁ তার মানে কি? আচ্ছা, এখানে তো সিরিজের ব্যাপার আসছে না, তারপরে বলে ফেললাম, ভালো হলো। আচ্ছা, তার মানে সিরিজে যদি একটা ক্যাপাসিটরকে আমি সিরিজে সংযুক্ত করতে পারি তাহলে কি হবে? তাহলে মান কমবে। এন্ড কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে? 91 থেকে এটা বাদ দিলে 91.2 থেকে 40.55। বাদ দিলে এটা কি? এটা পরিবর্তন করতে হবে, তাই না? এটা কি সেই পরিবর্তন না? কত? 50.65 50.65 মাইক্রোফ্যারাড। দিস ইজ দ্য অ্যান্সার। এটা আমি তোমাকে বললাম, এই প্রশ্নে যদি এই অ্যান্সার না, মানে যে এখানে যে আলোচনা করলাম, এইটুকু কিন্তু এই প্রশ্নের আনসার না।
এখানে তো ক্যাপাসিটরকে ভ্যারি করা যায়, এখানে তো আর অন্য কোনো ক্যাপাসিটর রিপ্লেস করা দরকার পড়তেছে না। যদি কখন এমন হয় যে এটা কোনো ভ্যারি করা যেতেছে কিন্তু বলতেছে যে ক্যাপাসিটর কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করলে বা কত মানের ক্যাপাসিটর কীভাবে সংযুক্ত করলে রেজোনেন্স হবে, এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে এভাবে বলবা যে যেহেতু সিরিজে এর মাথায় নিয়ে আসবা যে সিরিজে কানেক্ট করলে এটা প্যারালালের মতো আচরণ করে, মানে 4 নাম্বার। হ্যাঁ আচ্ছা 4 নম্বর এটা আসবে, এটা এখন মানে নিজেই পারবা। ঠিক আছে, এই ম্যাথ পারা গেছে দেখো তো বলছে কিনা। ওকে আচ্ছা আমরা যাবো এরপরে ম্যাথটা করাবো। এটা হচ্ছে আমাদের লাস্ট, আমরা যখন ডুয়েটে ভর্তি পরীক্ষা দিছি তখন এই ম্যাথটা দিছে, বুঝছো? অতএব করানো যায় এবং এটা রিপিট কোশ্চেন, মানে ডুয়েটে এর আগেও এটা ভর্তি পরীক্ষা আসছে, বুঝছো? চলো এই ম্যাথে কী বলছে, প্রশ্নটা কি খেয়াল করো। নিচের চিত্রে পিও কিউ এর মাঝখানে পিও কিউ এর মধ্যে কী পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করলে সম্পূর্ণ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে। আচ্ছা সম্পূর্ণ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে কখন, যখন রেজোনেন্স হবে, ঠিক আছে না? এবং বলে দিয়েছে কি পিও কিউ এর মাঝখানে কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। তার মানে ক্যাপাসিটরের একটা পরিবর্তন নিয়ে আসবে, এল এর ভ্যালুটা এখানে কি কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ শুধুমাত্র ক্যাপাসিটর সংযুক্ত করে কিছু একটা হবে। এই তোমার মুখের এক্সপ্রেশন মনে হয় তুমি বুঝতেছো না কিছু। আচ্ছা চা খাও দরকার হয় মনে মনে, ডরিমনের মতো চা খাও, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এখন এখানে এতটুকু তো বুঝতে পারতেছি যে যেহেতু আমার বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, হ্যাঁ আমি বলছি যে রেজোনেন্স সার্কিট চেনার উপায় কি, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, একটা উপায় আছে। তাহলে যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বলছে একটা আরএলসি সার্কিট, তাহলে এমনি তো আর মাথা নষ্ট হয়ে যায় না যে, তাই না? অবশ্যই কারণ আছে, কারণটা কি এক্সি লোকাল এক্সি হতে হবে। আচ্ছা তাহলে এক্সেল এর ভ্যালু কত এখানে, এক্সেল এর ভ্যালু 0.1, কোথায় বের করি, এখানে বের করি, হ্যাঁ এক্সেল লোকাল কি 2 পাই, আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, না থাকলে 50, নাই যেহেতু আমরা 50 ধরে নিলাম, হ্যাঁ 2 পাই ইন্টু 50, এল এর ভ্যালু কত 0.1, তাহলে 31.4 আসবে, হ্যাঁ 314 তো 0.1 দেখবে 31.4, ঠিক আছে? ওকে এটা আসলো, তাহলে এইখানে জাস্ট বসাই দাও 31.4 ইকুয়াল এক্সি। মানে কেন বসাইতেছি সেটা বুঝতে পারছো না, এটা হলো প্রশ্ন আমার। এই সূত্র অনুযায়ী ঠিক আছে, সূত্র অনুযায়ী বসাইছি কিন্তু সূত্র অনুযায়ী না আসলে, মানে হ্যাঁ সূত্র অনুযায়ী বসাইছি কিন্তু সূত্র কোথা থেকে আসছে, কনস্ট্যান্ট আছে ওইটারে নিয়ে। কারণ এখানে বলছে যে ক্যাপাসিটরের মান কতটুকু পরিবর্তন করলে অথবা পিও কিউ এর মাঝখানে কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করলে পারফেক্ট ইউনিটি হবে। আচ্ছা তো এখানে কি হবে, তাহলে এখন এখান থেকে সি এর ভ্যালু পাওয়া যাবে, কীভাবে বের করবা? আমি কি ভাঙ্গা ভেঙে লিখবো আরও 2 পাই এফ এর মান হচ্ছে 50 আর এই যে 31.4, কীভাবে হয়েছে এটা সেটা বুঝছো? এক্সি মানে কি 2 পাই এফ সি, তাহলে সিটা নিয়ে এসো, তাহলে কি ওদিকে কী থাকতেছে শুধু এক্সির ভ্যালু কত এখানে 31.4 না? তাহলে দেখো এরপরে এই লাইনটা আসতেছে কিনা খেয়াল করো, তাই না? এটা সিম্পল জিনিস। তাহলে এখন এটা সি এর ভ্যালু কত আসতেছে বের করো, ভুল করো না আবার, আমি মিলাবো, বলো বলো 101.37 × 10⁻⁶ মাইক্রন। হ্যাঁ হয়েছে কি দেখো, দেখো এটা 1 ডিভাইডেড বাই 2 পাই, সরি ফ্রিকোয়েন্সি কত 50, ওকে ইন্টু 31.4, ওকে কত আসছে? হ্যাঁ তুমি ঠিক আছো, আবার ঠিক আছো 101.37 মাইক্রোফ্যারাড, হ্যাঁ ইউ আর রাইট ব্রো, ঠিক আছে চলো ঠিক আছে। তাহলে এতটুকু হইলো, তাহলে সি এর মান কি এখানে বেশি আছে না কম আছে? বেশি আছে। কেমনে? সরি কম আছে না, এই সার্কিটে দেওয়া আছে কত? বেশি 120, 120 আর এখানে আছে কত? 101। তার মানে ক্যাপাসিটির মান বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাতে হবে, ক্যাপাসিটর মান কি করছে লাগবে, তার মানে ওইটা থেকে কমানো লাগবে। সিরিজের আচ্ছা এখানে আচ্ছা এটা তো হচ্ছে আমাদের মানে রেজোনেন্স কন্ডিশনের জন্য আসলো, মানে এখানে আছে কত 120 না? আচ্ছা আমরা এটাকে এইভাবেও করতে পারি, আবার অন্য একটা অপশন আছে সেটাও করতে পারি। যাই হোক এটা টোটাল ক্যাপাসিটি আছে না 101.37, সরাসরি চলে আসলো। টোটাল ক্যাপাসিটি তো আমি চাই না আমার, হ্যাঁ সেটাও লাগবে না, আমার লাগবে কি আসলে কত মানের ক্যাপাসিটি সংযুক্ত করতে হবে, তাই না? হ্যাঁ কত মানের ক্যাপাসিটি সংযুক্ত করলে, একটু কেমন যেন উলটপালট হয়ে যেতেছে না? চলো আচ্ছা কেমন যেন জগা খিচুড়ি মনে হইতেছে, কোথায় একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ঝামেলা পাইছি, দেখো আমরা রিঅ্যাক্টেন্স নিয়ে হিসাব করবো তাহলে সহজ।
দেখো যা করাই সেটুকু ঠিক আছে, কোনো সমস্যা না। কিন্তু এখানে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখো অলরেডি আমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স কত আছে, আর ওইটুকু কেটে দিলাম, ওইটুকু দরকার ছিল। আচ্ছা বাধ্য নিয়ে আসতেছি, আছে ওকে। আচ্ছা এখানে আছে কত, 120 না? এটাকে ধরলাম আমি XC1, হ্যাঁ, ইকুয়াল টু 1/2/FC, 1/2π, সরি, বিরক্তিকর। এফ এর ভ্যালু কত, 50 না? 50, আর সি এর ভ্যালু কত, 120, 120 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে ইন্টু 10⁻⁶, তো আমি উপরে দিয়ে দিলাম 10⁻⁶, লেখা যায় না? তাহলে এখান থেকে কত আসে, 26.53, 26.53। আচ্ছা এটা হচ্ছে আমার বর্তমানে আছে এত, তাই না? বর্তমানে এটা আছে। এটা আছে আমার, কিন্তু আমার লাগবে কত লাগবে তো এখন, আর আমার এক্সপেক্টেড ভ্যালু কত, এক্সপেক্টেড ভ্যালু মানে রিঅ্যাক্টেন্সের এক্সপেক্টেড ভ্যালু কত, 31.4। তাহলে কি আমার এতটুকু বাড়াইতে হবে না? আমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 31.4 কিন্তু আছে স্যার, ইকুয়াল টু 26.53। তাহলে কিছু রিঅ্যাক্টেন্স আমার বাড়তে লাগবে, তাই না? কত, XC। ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে XCT বলতে পারো, যাই বলো। কত আসতেছে, 5 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট কত, 4.89, আচ্ছা সরি 4.87, 89, 4.89 মাইক্রোফ্যারাড না, না শুধু ওহম। এতটুকু বুঝতে পারতেছি ভাব, এই লাইনটা কীভাবে হয়েছে বুঝছো কিছু? না বুঝলে বলো, এটা বুঝো নাই তাই তো? আচ্ছা দেখো এতটুকু বুঝছো যে 26.53 কীভাবে আসছে, এইটা কোনটার, এই যে এই বর্তমানে সার্কিটে কী আছে সেটা হলো 26.53। আচ্ছা এখন আমার লাগতেছে কত, আমার রেজোনেন্স হওয়ার জন্য শর্ত কি 31.4 হইতে হবে, আমি প্রথমেই দেখছি, ওই কারণ এক্সেলের ভ্যালু কত, 31.4। তাহলে এটা হইলে কি আমার পারফেক্ট ইউনিটি হবে। তাহলে এখন আছে 26.53, তাহলে আর কত হইলে, মানে কতটুকু রিঅ্যাক্টেন্স হইলে 31.4 হবে, সেটা কত, 4.89। কীভাবে পাইছি, ফাইনাল হচ্ছে আমার এটা। তাহলে এটা বানানোর জন্য আমার আছে হচ্ছে এই 26.53, সাথে আর কতটুকু লাগবে, ধরলাম X পরিমাণ লাগবে। তাহলে এখন জাস্ট এই ক্যালকুলেশন করলে 4.89 আসছে, কথা বোঝা গেছে? তাহলে এটাকে যদি ক্যাপাসিটেন্সে মানে ক্যাপাসিটরে কনভার্ট করে নাও, দেখো তো কত আসে, 650.9, না আচ্ছা এটা আসতেছে হচ্ছে 650.9 মাইক্রোফ্যারাড। 9 মাইক্রোফ্যারাড, এই তো। আচ্ছা দেখো ঝামেলা হইতেছে খুব। আচ্ছা এটা এখন আমার হচ্ছে এটার জন্য আসলো, তাহলে ক্যাপাসিটেন্সের মান কি বাড়াইতে হবে না কমাইতে হবে? ক্যাপাসিট্যান্সের মান দেখো তোমার আছে হচ্ছে 120, আর পার্থক্য কত হয়েছে, 650.9, কথাটা খেয়াল করো। তাহলে এখন আমার কত মানে কত মান হইলে আমার হচ্ছে 31.4 হবে? প্রশ্নটা কেমন হয়ে যেতেছে, গুলাই যেতেছে না? আমাদের প্রথমে অ্যান্সার চলে আসছে, আমি গুলাই দিয়েছি অন্য কারণে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো ঠিক এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। এই দেখো এই যে এটাকে আমি রিঅ্যাক্টেন্স না, এই রিঅ্যাক্টেন্সের জন্য কতটুকু দরকার বলো, এই ভ্যালুটা দরকার না? তার মানে এই মানের ক্যাপাসিটর যদি আমি সংযুক্ত করতে পারি সার্কিটে পিও গিয়ার মাঝখানে, তাহলে কি রেজোনেন্স হবে, কথা ঠিক আছে? এই তো। তাহলে এখন এই মানের ক্যাপাসিটর আমি কীভাবে সংযুক্ত করব, সিরিজে না প্যারালালে, পি এবং কিউ এর মাঝখানে কীভাবে সংযুক্ত, এই সম্পূর্ণ সার্কিটের সাথে কীভাবে সংযুক্ত করলে 650.9 হবে বলো তো? করলে তো যোগ হবে, বাড়বে। আমার কি করতে হবে আসলে, সিরিজে যোগ করতে হবে। আমার উদ্দেশ্য কি 31.4 করা না? কিন্তু সিরিজে করলে তোমার বিষয়টা মানে আমার শোনো 120 আছে এখন, যদি আর আমার দরকার কত, 650। আচ্ছা তাহলে 650 বানাইতে হলে না, 650 তোমার দরকার না, 650 দরকার আমার, দরকার হচ্ছে যে এইটা
101.37 মাইক্রোফ্যারাড যদি হয়, বুঝো কথা, এই যে আমরা বের করছি না প্রথমে 101.37, এত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর যদি এই সার্কিটে থাকে তাহলে কি হবে? তাহলে যোগ করা লাগবে। তাহলে কি যোগ করি, তাহলে কি আমার সম্ভব না? 650 যদি মানে সিরিজ করি, তুমি খেয়াল করো 650-এর সাথে 101.37, তুমি 101.37 প্যারালাল করো, কই গেল? আহারে ভুলে যেতে পারবো। 101.3 ইনভার্স হচ্ছে 650.9। আচ্ছা, তখন তো মিলতেছ না, কী হইতেছে আসলে ঝামেলা? কেন টাকা পয়সা আসবে না, বিপদ আসবে? আচ্ছা যাই হোক, চলো তাহলে পরের ম্যাথটাতে যাই। এটা মোটামুটি বোঝা গেল যে 650.9 যদি আমি সিরিজে কানেক্ট করি, তাহলে মানটা আমরা মানে কম। সিরিজে কানেক্ট করতে হবে, তাহলে কি আমার টোটাল যে 101.37 সেটা হবে। 120-এর সাথে এটা সিরিজে সংযুক্ত করলে দেখবা এটা হয়ে যেতেছে, সিম্পল, শুধু শুধু পেঁচানো হয়েছে আর কি। আচ্ছা চলো পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথে কী বলছে? 3 নম্বর ম্যাথ, যেটা একটা সার্কিটে সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যদি সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার, তাহলে কথাটা কেমন হইতেছে দেখো। একটা সার্কিটে ম্যাক্সিমাম 1.5 অ্যাম্পিয়ার, তাহলে যদি একটা সার্কিট থাকে তাহলে সেখানে কি সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে? একটা আরএলসি সার্কিটে সর্বোচ্চ কারেন্ট কখন হবে? যখন রেজোন্যান্স কন্ডিশন হবে, তাই না? তাহলে রেজোন্যান্স কন্ডিশনে এটা তাহলে রেজোন্যান্স কন্ডিশন মানে কি? এক্সএল সমান এক্সি, ঠিক আছে না সিফাত? ওকে হয়েছে, এই তো। তাহলে এখন কি বলতেছি আমি নিজে বলে গেলাম কি বলতেছিলাম। আচ্ছা দেখো 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 50 হার্টজে, তার মানে 50 হার্টজটাকে আমরা বলতে পারি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আচ্ছা সে যাই হোক, আমাদের একটা আলামত দিচ্ছে এটা একটা রেজোন্যান্স সার্কিট, তাই তো? কারণ কি সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হইতেছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি খুব সহজেই কিছু একটা করতে পারি। কি করতে পারি? ক্যাপাসিটরের ভোল্টেজ দেওয়া, তাই তো? ভি ইকুয়াল, দেখো আমরা কি ভি ইকুয়াল আইএক্সি বলতে পারি কিনা? ভি ইকুয়াল আইএক্সি বলতে পারি। ভি এর ভ্যালু কত এখানে? 175। আই সমান 1.5, সরি 1.5 ইন্টু এক্সসি। তাহলে এখান থেকে এক্সির ভ্যালুটা পাওয়া যাবে না? আর এক্সির ভ্যালু কি এক্সেলের ভ্যালু? এই কথা বুঝছো সিফাত? এক্সির ভ্যালু কেন এক্সেলের ভ্যালু সিফাত? প্রশ্ন আছে না? প্রশ্ন মনের মধ্যে আসছে না? বুঝোই নাই তুমি?
বলো। এটুকু বুঝলেন মানে বিষয়টা আসতেছে না। আচ্ছা আমি আবার রিপিট করতেছি। দেখো এই সার্কিটটা একটা রেজোনেন্স সার্কিট, এটা তো শিওর। কীভাবে শিওর হয়েছি? সর্বোচ্চ কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট যেতেছে, এই জন্য এতটুকুতে আমরা শিওর হয়েছি যে এটা একটা রেজোনেন্স সার্কিট। ওকে, আচ্ছা এখন রেজোনেন্স অবস্থায় কি ভিএল ইকুয়াল ভিসি আমরা বলতে পারি। আচ্ছা এটা আলাদা টপিক, এখানে আপাতত এই টপিক এতটুকুতে দরকার নাই। আচ্ছা এখানে একটা ভোল্টেজ ড্রপ দেওয়া আছে না, এটা কার আর আইতে ভোল্টেজ ড্রপ? ক্যাপাসিটরের আর আইতে ভোল্টেজ ড্রপ। আচ্ছা তাহলে 175 ইকুয়াল টু আই এক্সি বলতে পারি না, হ্যাঁ মানে ভি ইকুয়াল টু আই আর যেভাবে লিখছি, তাহলে ক্যাপাসিটরে তো আই এক্সি বলতে পারি, এল এর ক্ষেত্রে আই এক্সেল বলতে পারি, তাই না? বলতে পারি কিনা? তাহলে এখন তাহলে ভি ইকুয়াল আই এক্সি, তাহলে আই এর ভ্যালু কত? 1.5 এম্পিয়ার, ভি এর ভ্যালু 175, এখান থেকে এক্সি পাবো না, তাহলে যা পাইছি এক্সির ভ্যালু কত আসলো? এক্সির ভ্যালু আসছে হচ্ছে 116.67 এত ওহম। আচ্ছা যেহেতু রেজোনেন্স সার্কিট, তাহলে এক্সেল সমান এক্সি না সিফাত? এই সিফাত এক্সেল সমান এক্সি, তাহলে এক্সির ভ্যালু কত? এক্স কিসের ভ্যালু? এক্সির ভ্যালু মাত্র বের করলাম না, হ্যাঁ এক্স এক্সি 116 এক্স এক্সি এক্সেল সমান 116.67 তাহলে এটা কি এক্সেলের ভ্যালু না? হ্যাঁ এই তো হলো। তাহলে এখন এখান থেকে আমার চাইছি কি আর এল সি এর ভ্যালু, তো তাহলে এল এর ভ্যালু, আচ্ছা তাহলে এখান থেকে এল এর ভ্যালু কত পাবা? 2 পাই এফ এল। 2 পাই এটা 2 পাই 1/2 আরে ভাই মাফ করো আমারে, 2 পাই এফ এল। তাহলে এল এর ভ্যালু কত? 0.37 হেনরি। 2 পাই এফ, এফ এর ভ্যালু 50, তোমরা হিসাব করে নাও কত আসে এখান থেকে? 0.37 হেনরি। 0.37 হেনরি। এই খেয়াল করো, পাই এই জনগণ খেয়াল করো, পরে দেখাই দিছি, ওগুলো আমি দেখাই দিব। 0.37 হেনরি, হ্যাঁ হ্যাঁ এটা বুঝছো? কি বুঝছো? জাস্ট ক্যালকুলেশন বুঝছি, কিছুই না। তাহলে এল এর ভ্যালু পাই গেছি না? এই এল এর ভ্যালু পাইছি, এল এর ভ্যালু পাইছি, এদিকে রেসপন্স করো ভাই। আচ্ছা এক্স এর ভ্যালু, এক্স এর কি 1/2 পাই এফসি না? 1/2 পাই এফসি। এবার সি এর মান বের করব। বের করো, সি সমান কি হবে? সি সমান হচ্ছে 27.3 মাইক্রোফ্যারাড। আমি একটু এই দিকে নিয়ে আসি, হ্যাঁ নিচে হয়ে যেতেছে বেশি। তাহলে সি সমান হচ্ছে 1/2 পাই এফ ইন্টু 116.67, তাহলে কত আসতেছে? 27.3 মাইক্রোফ্যারাড। এই তো। তাহলে দেখো এল এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি, আমার চাইছিল কি আর এল সি কত, এই যা সার্কিটে যা দেওয়া আছে, এখন আর এল সি বের করো যদি কারেন্টটা ম্যাক্সিমাম হয়। তাহলে এল এবং সি পাই গেছে, আর এর ভ্যালু কীভাবে বের করবে এটা তোমাদের দায়িত্ব, আমাকে বলো আর এর ভ্যালু কীভাবে পাবো, একটু বুদ্ধি কাটাও তো। হ্যাঁ আর দুইটা আছে, একটা কয়েলের ভিতরে আর আছে, হ্যাঁ আর একটা আর বাইরে দেওয়া আছে। কীভাবে পাইতে পারি আমি? এখন এই আর এর ভ্যালুটা আমার চাইছে, হ্যাঁ তাই তো? আচ্ছা এখন তোমাকে বলি এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত? টোটাল ইম্পিডেন্স সমান আর কোন আর? এই সার্কিট টোটাল আর, টোটাল Total R, দুটো যোগফল। তাহলে আর টি সমান কত? 25 প্লাস হচ্ছে আর, এতটুকু বোঝা গেল। হ্যাঁ। এই সার্কিটের টোটাল আর কত? এই 25 প্লাস আর, হ্যাঁ হ্যাঁ এটা না? তাহলে আর টিকে আমি কীভাবে বের করতে পারবো? আর টি সমান জেড। জেড সমান কি আর টি না? আর টি একটা রেজোনেন্স সার্কিটে জেড সমান আর টি না বা আর, হ্যাঁ তাহলে আর জেড সমান কি মারা? জেড বা আর সমান কি ভি বাই আই। তাহলে এখন দেখো ভোল্টেজ কত? 75, 75/25 আই কত? 1.5 আচ্ছা মাইনাস 25 ইকুয়াল আর, 25 হয়। সুতরাং আর এর ভ্যালু কত 25 25 ওহম আসলো? आंसर। তাহলে সবগুলো অ্যান্সারই চলে আসলো। কোথায় কোথায় আনসার আছে? এল এর ভ্যালু এটা একটা আনসার, সি এর ভ্যালু এটা একটা আনসার, আবার কি আর কি আছে? আর এই যে আর এর ভ্যালু এটা একটা আনসার। আমি কি বুঝাতে পারছি? यस চলো তাহলে আমরা পরের ম্যাথটাতে যাই। আচ্ছা পরের ম্যাথটাতে কি আছে? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স এর মান দেখুন ধরনের एक्स এর মান কোন ধরনের রিঅ্যাকট্যান্স হলে পাওয়ার ফ্যাক্টর পিএফ সমান 0.707 ল্যাগিং হবে। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর কত? 0. G707 আচ্ছা এটা কার ভ্যালু?
cos theta এটা কি ফাইনাল? yes এই ওভারঅল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 0.707 হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে ওভারঅল অ্যাঙ্গেল কত? ওভারঅল আচ্ছা cos ইনভার্স 0.707 কত হয়? 45 ডিগ্রি 45 ডিগ্রি। 45 ডিগ্রি এটা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গেল কার মধ্যে? মানে তুমি ইম্পিডেন্স অ্যাঙ্গেল বলতে পারো বা কিছু একটা। angle করলেই better। আচ্ছা, এখন কেউ প্রশ্নটা কোথায় যেন ছিল? ওই যে। আচ্ছা, এই তো প্রশ্ন। আচ্ছা, ল্যাগিং মানে এটা হচ্ছে তাহলে এই সার্কিটে কি বলছে, ল্যাগিংয়ের কথা বলছে না? তাহলে ইন্ডাকটিভ সার্কিট। আচ্ছা, ইন্ডাকটিভ সার্কিটের যদি তুমি একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করো বা ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করো, এরকম না? হ্যাঁ ওভারঅল এই সার্কিটটা আলামত থেকে বুঝতে পারছি এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিট। সার্কিট তাহলে এবার আবার এক্সেল থাকবে। থাকে এবার এটা আবার রেজোনেন্স সার্কিট এক্স্যাক্টলি বলতে পারো না, কিন্তু রেজোনেন্সের কনসেপ্টের সাথে মিলে যায়, এই জন্য এটাকে এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আর এই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি না? 45 ডিগ্রি কারণ এই অ্যাঙ্গেলটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলি আমরা, ঠিক আছে না? ফাইনাল যেটা আর কি, একদম ফাইনাল। ওকে, ফাইনাল যদি আমরা এটাকে বলতেই পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 10। আচ্ছা, তাহলে কথা হলো এই এক্সেল বলতে এখানে এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি এক্সেল আমি বলবো না, আমি কি বলবো, এক্স বলবো। মানে এখানে এক্সেল আছে, এক্সই আছে, শেষে আসলে এক্সেলই থাকতেছে, কিন্তু আপাতত আমরা এটাকে এক্সই বলি। হ্যাঁ, কথা কেন বুঝতে পারছো? কারণ এই এক্সেলটা তো হচ্ছে এক্সেল মানে এক্সি এর একটা সামেশন, তাই না? এক্সেল এবং এক্সি একটা সামেশন হচ্ছে এক্স। ওকে, তাইলে এখন তুমি বেয়াদব হয়ে গেছো। আচ্ছা, তাইলে এখন আমার কি করতে হবে? এই এক্সটা বের করে ফেলতে হবে, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে না? আচ্ছা, চলো দেখি এটা কোনোভাবে বের করতে পারি কিনা। ভূমি দেওয়া আছে, হ্যাঁ সবই বের করা সম্ভব। দেখো অ্যাঙ্গেলে দেওয়া আছে, যদি আমি tan থিটা লিখি লম্ব বাই ভূমি অথবা tan 45 ডিগ্রি লিখি, তাহলে কি লম্ব ডিভাইডেড বাই, আচ্ছা এখানে এক্সেল আমি বারবার লিখছি, এক্স লিখি আমি আপাতত। হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই আর। ওকে, অ্যান্ড থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এক্সের ভ্যালু আমি জানি না, আর এর ভ্যালু 10, আর 10 45 মানে 1, তাহলে এক্সের ভ্যালু কত আসলো? 10 এটা কি সার্কিটের টোটাল রিঅ্যাকটেন্স না? ফাইনাল রিঅ্যাকটেন্স টোটাল 10। এখন আমার সার্কিটের মধ্যে কত 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 রিঅ্যাকটেন্স আছে আসলে, এখন কতটুকু এক্সিস্ট করতেছে সেটা আমাকে দেখতে হবে, এরপরে আমার একটা সমাধানে চলে আসতে হবে, তাই না? এটাই তো কথা। আচ্ছা, তাহলে এখন দেখো এই সার্কিটে এখন পর্যন্ত কি কি দেওয়া আছে, এক্সেল কত, এক্সি কত, এক্সেল বের করা লাগবে। চলো আমরা দেখি এই সার্কিটের। এটা হলো যে তারা যে ফাইনাল একটা কন্ডিশন বলছে, সেই কন্ডিশনের জন্য যা দরকার সেটা আমি পাই গেলাম। তাহলে এখন এক্সেল সমান কি 2 পাই এফ এল। আচ্ছা, 2 পাই এফ, আমি এফই রাখলাম 50 যেহেতু আমি লিখতেছি না। আচ্ছা, এল এর ভ্যালু কত? 120 মিলি হেনরি, 120 × 10⁻³ তাই না? 37.7। আচ্ছা, এক্সি কত? এক্সি হচ্ছে 1/2 পাই এফসি। হ্যাঁ, সেটা তো বুঝছি, ভ্যালু বলো। ভ্যালু হচ্ছে 10 ওহম। বুঝো নাই কথা, 10 আসতেছে, 10 1/2 পাই ইন্টু, করলে 10 আসে। আচ্ছা 10 ওহম, এই তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে টোটাল এক্স কত আছে? এক্সেল মাইনাস এক্সি, এক্সেল মাইনাস এক্সি। এইসি বাদ, এটা ক্লিয়ার। তাহলে এক্স কত? 37.7। মাইনাস 10 তাহলে 27.7। আচ্ছা, এটা হইলো আমাদের সার্কিটে এখন রিঅ্যাকটেন্স আছে এত, তাই না? আচ্ছা, তাহলে এটা কি এই পার্টটাকে ইন্ডাকটিভ না? অবশ্যই। অবশ্যই লাগে। আচ্ছা, তার মানে এর যদি আমি এখন ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, দেখো আমি যদি বলি এই সার্কিটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? এইটা বের করার পরে এই সার্কিটটাকে আমি কি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আর হচ্ছে এল, আর তো কিছু নাই, এতটুকু বলতে পারি আমি। অবশ্যই। এখানে আর এর ভ্যালু কত? 10, আর এল এর ভ্যালু কত? 27.7। এর একটা পাওয়ার ফ্যাক্টর আছে, আমরা এটা বের করতে পারবো। এটা কেন আসলো? আচ্ছা, এটা হচ্ছে এই সার্কিটের জন্য। আর এটা কিন্তু আমরা যে এই পার্টটা তো আমরা এটা আগে যে একটা কন্ডিশন থেকে আমরা বের করছি, এটা আমাদের কাজে লাগবে এখন। আচ্ছা, তাহলে এখন দেখো এই সার্কিটের মধ্যে আছে হলো 27.7 রিঅ্যাকটেন্স। তাহলে এটা ভেক্টর ডায়াগ্রাম যদি ড্র করি, কারণ তোমরা যদি ভেক্টর ডায়াগ্রাম করে অভ্যস্ত, এটা হলো 10, এক্সেল হচ্ছে 27.7। আচ্ছা, তাইলে আর আমার ফাইনাল দরকার কত? এটা হলো এই সার্কিটের জন্য 10 না, তো আমি কমাইতে হবে। ধরো ফাইনাল দরকার হচ্ছে এতটুকু, হচ্ছে ফাইনাল।
ওইটা ফাইনাল দরকার, এই জন্য কমানো লাগবে। তাহলে 10 না? এটা যদি 10 হয় তাহলে ডিজায়ারটা আমার কত? 10। বুঝো কথা? তাহলে এইটুকু কত হইতে হবে? 17.7। আচ্ছা, এইটা কার মান হইতে হবে? এল এর মান না সি এর মান? তুমি ওই যে মনে আছে আমাদের একটু একটু স্মরণ করতে চাও, আমি এইভাবে কেন স্মরণ করে দিতেছি, এটা অন্যভাবে আমি সমীকরণকে লিখে দিতাম, ফিল করতে চেতেছি আমি। এই দেখো, এইটুকু যদি এক্সেল হয় আর এইদিকে যদি এক্সি হয় তাহলে কি হয়? এই এক্সিটাকে যদি আমি স্থানান্তর করে নিয়ে আসি, তার মানে এই ভ্যালুটা আসলে কার ভ্যালু? সি এর ভ্যালু, এক্সি এর ভ্যালু না? তার মানে এই যে 17.7 এটা কার ভ্যালু হইতে হবে? তাহলে এক্সি সমান অবশ্যই 17.7 হইতে হবে। কথা ক্লিয়ার? তাহলে এই 17.7 মানের রিঅ্যাক্টেন্স যদি আমি সংযুক্ত করি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স যদি সংযুক্ত করি, তাহলে কি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর এই 0.707, সরি 45 ডিগ্রি হবে। তুমি কি কথা বুঝতে পারছো? এখনও বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। এই তুমি বুঝছো? আমি আবার এটা কথাটা রিভিশন দিতেছি। আমি অঙ্ক তুমি করতে পারবা, যে বিভিন্ন জায়গায় করা আছে, কিন্তু জিনিসটা তুমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ভালো করে খেয়াল করো, মজা পাবা। সেটা হচ্ছে, তুমি ভালো করে খেয়াল করো, এক্সটা মূলত যে এক্সটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, এটাই কি টোটাল সার্কিটের মানে কি বলে? মানে বলতেছে যে এই এক্স এর ভ্যালু কত হলে, এক্স এর ভ্যালু কত হলে, এখানে যা আছে আছে, এক্স এর একটা ভ্যালু বসাইতে হবে, কত ভ্যালু বসালে পাওয়ার ফ্যাক্টর 0.707 হবে। আচ্ছা, তাহলে 0.707 এর জন্য ডিজায়ার্ড এক্স এর ভ্যালু কত? ফাইনাল টোটাল এক্স এর ভ্যালু কত? 10। আচ্ছা, এখন এই সার্কিটে এক্স এর ভ্যালু কত? 27.7। আমি চাই কত? 10। বুঝো কথা? তাহলে এখন আমি যদি এখন এই যে সার্কিটটা আছে, পরের স্টেপে কাজ কী করবো? আমি এই সার্কিটে আমি চাইতেছি যে এখানে যদি আমি একটা ক্যাপাসিটর সংযুক্ত করে দেই, যে ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের ভ্যালু হচ্ছে 17.7। কথা বোঝা গেল? এটা কিন্তু 1 না, হ্যাঁ, এটা এবার 1 মনে করো না, ঠিক আছে? তাহলে এই 17.7 মানের যদি একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এখানে এক্সের ভ্যালু যদি 17.7 এবং সেটা যদি ক্যাপাসিটিভ হয়, তাহলে কি এটা এখন পাওয়ার ফ্যাক্টর 0.707 হবে। তুমি কি ব্যাপারটাকে ভালো করে ফিল করতে পারছো? আমি আবারও রিপিট করবো, কোনো সমস্যা নেই, বলো। এই তুমি বুঝছো? না বুঝো তুমি আবার বলো, আমি রিপিট করবো, মাথা ঠান্ডা করে আবার বোঝার চেষ্টা করো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসবে কিনা জানি, তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সটা কোন এক্স? আচ্ছা, এই যে এক্সটা। আচ্ছা, প্রশ্নটা কি বলছে খেয়াল করো। প্রশ্নে বলছে যে এই সার্কিটটা আছে, এখানে যা দেওয়া আছে এই ফিগারের মধ্যে, এখানে এক্সের ভ্যালুটা কি ধরনের এবং কত হলে, কয়টা ধরন হয়? একটা হয় ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ, এই এক্স তো দুইটা ধরনই হতে পারে। অ্যান্ড এমন একটা ভ্যালু এখানে বসাইতে হবে, সেটা ক্যাপাসিটিভ হতে পারে, ইন্ডাকটিভ হতে পারে, যা বসাইলে পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং হবে। তাহলে এখন 0.707 ল্যাগিংয়ের জন্য টোটাল রিঅ্যাক্টেন্স একটা সার্কিটে কত হওয়া উচিত? মানে কত হওয়া উচিত? মানে এই দেখো, এক্সের ভ্যালু কত হওয়া উচিত? 10। সেটা আমরা কীভাবে বের করছি? যে পাওয়ার ফ্যাক্টর 0.707 আছে, ওই ফাইনাল অবস্থা থেকে, ওই কন্ডিশন থেকে নিয়ে আসছি 45 ডিগ্রি। তো ওইটার জন্য ট্রায়াঙ্গেলটা কেমন হয়? তাহলে এই ট্রায়াঙ্গেলে যদি আমি এক্সে রাখি, তাহলে এক্সের ভ্যালুটা যদি আমি এখান থেকে বের করে নিই, মানে 10 থিটা দিয়ে আমরা জাস্ট এটা বোঝানোর জন্য আমি ট্রায়াঙ্গেল ড্র করছি, ফিল করানোর জন্য। তাহলে এখন এক্সের ভ্যালু এখানে কত? 10 গেল। তাহলে এটা হচ্ছে কি আমার ফাইনাল কন্ডিশন। তাহলে এক্সের ভ্যালু আমার কত হইতে হবে? 10 হইতে হবে। মানে এই সার্কিটে যা আছে, এই এক্স, মানে এই এক্স, এই 10, এই 120, এই 318 যা আছে সব কিছু মিলায়, সরি 10 না, বাকিগুলা রিঅ্যাক্টেন্সগুলো সব কিছু মিলায় ভ্যালু কত হতে হবে? মানে এটা রিঅ্যাক্টেন্সের ভ্যালু, এটা কিন্তু ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ভ্যালু না, ওহমের ভ্যালু, ওহমিক ভ্যালু যেটা, ঠিক আছে? তাহলে এখন এই ভ্যালুটা নিয়ে আসার জন্য তুমি ভালো করে বুঝো, মানে এই ভ্যালুটা নিয়ে আসার জন্য আমার এলো এখন এই সার্কিটে অলরেডি এখন পর্যন্ত এক্সের ভ্যালু ছাড়া এখানে কত আছে? 27.7। তাহলে এখন এটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে এখন এই 27.7 আছে, কিন্তু আমার লাগবে, মানে বানাইতে হবে কত? 10। তাহলে যদি 17.7 ক্যাপাসিটি বসাই, তাহলে কি ওভারঅল এক্সেল মানে এক্সি হয় কত? 10 হয়। ওই দেখো, এই যে তখনই কি এখন এই সার্কিট টোটাল রিঅ্যাক্টেন্স যদি বলি কত হয়? দেখো 27.7 মাইনাস 17.7, 10 হয় না? এটা তোমার ফাইনাল কন্ডিশন ছিল। তাহলে ওই 17.7 আমি কীভাবে পেয়েছি? এখানে আমি ট্রায়াঙ্গেল ড্র করে বুঝাইছি, আমি একটু পেঁচাইয়ে বুঝাইছি, আশা করা এই পেঁচাইয়ে বোঝানোর কারণে আমি ব্যাপারটা ফিল করতে পারতেছি। সেটা হচ্ছে এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম ড্র করলাম, ড্র করার পরে দেখতেছি আমার লাগবে কত? 10। তাহলে ধরলাম এই পর্যন্ত হচ্ছে 10। তাহলে এখানে যদি 10 হয়, তাহলে এখানে কত হবে? ও টোটাল 17.7, এইটুকু হচ্ছে 10, তাহলে এইটুকু কত? 27.7 থেকে 10 বাদ দিলে যা থাকে তাই।
কত থাকে 17.7। তুমি এইভাবে লিখতে পারো, মানে এটা তো এখানে লেখা তুমি। হুট করে x এর মান চাইছে, এখন আমরা তো এই যে প্রথমে পেয়ে গেছি, এটাই না না, এটা বলা যাবে না, কারণ তোমার চাইছে কি এই জন্য দেখো এখানে টোটাল রিঅ্যাক্টেন্স কত দেওয়া আছে 27.7, আমার লাগবে কত, লাগবে 10। হ্যাঁ সরি আমি একটু ভুল বলতেছি, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে চাইতেছি এখানে আমার ফাইনাল কত, টোটাল রিঅ্যাক্টেন্স কত হতে হবে, 10 হইতে হবে। তুমি সমীকরণে ভেবে লিখতে পারো 10 হইতে হবে। আমার আছে কত 27.7, আর কি লাগবে, একটা এক্স লাগবে, মানে এক্সের ফলে এখানে কত আসে মাইনাস 17.7। তার মানে মাইনাস মানে কি, এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। কথা ক্লিয়ার? তাহলে বিভিন্নভাবে তুমি এটাকে এক্সপ্লেন করতে পারো। হ্যাঁ পানি আসলে লাগবে এখন। আশা করা যায় তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে কত বাজে? হ্যাঁ তুমি সব কিছু একদম ফিল করতে পারবা, আমি লাভ করি। আচ্ছা 1 ঘন্টা হয়েছে না? আচ্ছা চলো পরের পেজে আমরা যাই, নতুন একটা পেজে যাই। হ্যাঁ আচ্ছা এখন এখানে তুমি খেয়াল করো, এখন তোমার এই সিরিজ ক্ষেত্রে কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর। হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর? তোমরা এই দেখো এতক্ষণ পর্যন্ত একটা ম্যাথ করছি, লাস্টে একটা ম্যাথ করছিলাম মনে আছে? কোথায় যেন ম্যাথটা ছিল, আমি বলি তোমাকে একটু। এই দেখো এই সার্কিটের ক্ষেত্রে খেয়াল করো, এখান থেকে একটা সুন্দর জিনিস বলি তোমাকে। এই সার্কিটে সাপ্লাই ভোল্টেজ কত, 75 আর ক্যাপাসিটরের ভোল্টেজ কত? 175 ড্রপ ভোল্টেজ। দেখো সোর্স ভোল্টেজ 75, ড্রপ ভোল্টেজ 175। কেমন নাচগুবি ব্যাপার না ব্যাপারটা? তো আসলে হয় কি, যখন রেজোনেন্স সংঘটিত হয় বা মানে ক্যাপাসিটর বলো ইন্ডাক্টর বলো, এদের আড়াআড়িতে ভোল্টেজের পরিমাণ অনেক বাইরে যায়, বৃদ্ধি পেয়ে যায়। একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা হয় হচ্ছে, আমি বলি মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কীভাবে ঘটে আমি বলি। সেটা হচ্ছে দেখো ইন্ডাক্টর একটা কয়েল, তাই তো? এই কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টের কারণে এখানে কি একটা ফ্লাক্স তৈরি হবে না? এই বুঝো কথা, এটা মেশিনে কাজে লাগবে। আমি একটু মানে অন্য এতে বুঝাই, দেখো এখানে বুঝাই। দেখো একটা ইন্ডাক্টর কয়েল অথবা যে কোনো একটা কন্ডাক্টর, এনি কাইন্ড অফ কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন এখানে এই তোমার থাম্ব রুল অনুযায়ী, এটা বলে রাইট হ্যান্ড কার্ল বলে, রাইট হ্যান্ড কার্ল আমি লিখে দিই এটাকে, তারপরে দেখবা ভিডিওতে। ওই যে অ্যাঙ্গেলগুলো হাতে নাকি? হ্যাঁ রাইট হ্যান্ড, না ওটা না। রাইট হ্যান্ড কার্ল মানে একটা রুল আছে, কার্লের রুলটা হচ্ছে ভেক্টর থেকে আসে, সেটা হচ্ছে এটা এখানে পাওয়া না। সেটা হচ্ছে মনে করো কারেন্টের দিকে যাচ্ছে, এই যে থাম্ব রুল যেটা আমরা বলি আর কি, এটাই। সেটা হচ্ছে ডান হাত নাও, তোমার কলম নাও হাতে, ডান হাত। হ্যাঁ নেওয়ার পরে তুমি দেখো একটা কন্ডাক্টর, মনে করো এই থাম্বের এই যে তোমার যে থাম্বস আপ যেটা আছে, কী বলে বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, হ্যাঁ তো এই বৃদ্ধাঙ্গুলির দিকটা, ডিরেকশনটা, এটা হচ্ছে আমার কারেন্টের দিক। আর এই যে বৃদ্ধাঙ্গুলির যদি ক্লকওয়াইজ ঘোরাও এইভাবে ঘোরাইলে এই যে আঙ্গুলগুলো যেদিকে ঘুরতেছে গোল হয়ে ঘুরতেছে না, এই দেখো আমি যদি তোমাকে এখানে দেখাই, এভাবে গোল হয়ে ঘুরতেছে না? দেখো তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে কারেন্ট যদি এদিকে যায় তুমি এইভাবে চিন্তা করো, তাহলে কি এক ডিরেকশনটা দিকে যাচ্ছে না? তাহলে এই যে ডিরেকশন, এটা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন। কিসের ডিরেকশন? চুম্বক ক্ষেত্র, কী বলে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আর কি, ম্যাগনেটিক ফিল্ড যেটা আর কি। হ্যাঁ তো এটাকে বলা হচ্ছে তৈরি হয়, বোঝো কথা। আচ্ছা এখন এতটুকু তো বুঝলা যে মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইলে রাইট হ্যান্ড কার্ল অনুযায়ী আমরা পাই এরকম একটা ফ্লাক্সের ডিরেকশন পাই। আর সোজা বাংলা কথা হচ্ছে যে কোনো কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাবে সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে কথা? আচ্ছা তাহলে এটা যে কোনো কন্ডাক্টর, এনি কাইন্ড অফ, এই যে কন্ডাক্টর দেখতেছো না, যেখানেই দাও তুমি 2 ভোল্ট দাও, 1 ভোল্ট দাও, একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যদি যায় সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন তুমি বলতে পারো তাহলে চুম্বক ধরে না কেন? সেটা পরিমাণ খুবই কম, একদম নেগলিজেবল। কন্ডাক্টরটা পেঁচাইলে তখন একটু, হ্যাঁ পেঁচাইলে কীভাবে সেটা আমি কীভাবে ফর্ম করে আমি মেশিনে পড়াবো, এখনও পড়াইতে পারি, তোমরা যদি চাও পড়াই দিই। একটু নলেজ আর কি। হ্যাঁ বলি, জিনিসটা মজা আছে আমি বলি, এতটুকু তো বোঝা গেল। আচ্ছা এখন আসো, তাহলে চুম্বক কীভাবে ফর্ম করি সেটা আমি একটু আলোচনা করি আজকে। হ্যাঁ মোটামুটি আজকে যা পড়ানো টার্গেট ছিল পড়াই ফেলছে। আচ্ছা চলো, হ্যাঁ রেকর্ড হোক, সমস্যা নেই, এটা কাজে লাগবে। তাহলে মেশিনে আর পড়াবো না, আমার পরিশ্রম কমে গেল। হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো, তাহলে এখন এই কন্ডাক্টরে এটাকে আমরা ডিফাইন করি হচ্ছে, তুমি আরেকটা জিনিস আগে বলি, মনে করো একটা
ধনুক থেকে তুমি তীর ছুড়ছো, হ্যাঁ, তীরটা যদি তীরের পিছনের অংশ কি এরকম ক্রস টাইপের না, হ্যাঁ এটাকে যদি তুমি মানে একদম পিছন থেকে ঠিক ডিরেক্টলি পিছন থেকে দেখো এরকম দেখা যাবে না, ক্রস টাইপের কিছু একটা দেখা যাবে না, মানে এই তীরের পিছনের পার্টটা, এই যে পার্টটাকে এরকম ক্রসের মতো দেখা যাবে না, কল্পনা করো। আর তোমার দিকে যদি এই মাথাটা আসে কেমন একটা বিন্দুর মতো মনে হবে না? তার মানে যদি তোমার দিকে আসে সেটা হচ্ছে ডট, আর যদি তোমার দিক থেকে চলে যায় ভিতরের দিকে ঢুকে যেতেছে তখন কি এটা ক্রস। আমার দিকে আসলে এটা কি একটা কমন সেন্স? আমার দিকে আসলে ডট। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে এখন। তুমি চিন্তা করো, ডট আর ক্রস নিয়ে কনফিউশন না পড়ে তুমি এটা চিন্তা করবা যে হ্যাঁ একটা তোমার দিকে একটা তীর আসতেছে, ভয় পায় না, মারা যাবা না, এটা কাল্পনিক তীর, মারার সম্ভাবনা নাই, মনে মনে এটা শরীফ আনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এখন তাহলে ডট সেটা কি? ডট হচ্ছে তোমার দিকে আসতেছে, ক্রস মানে চলে যাচ্ছে। ওকে ফাইন। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে এদিক থেকে এটা আসতেছে না, এই যে চিন্তা করো কারেন্ট এদিকে ঢুকতেছে, এই যে তুমি থাম্বনেলের সাথে মিলাও, কারেন্ট যদি এই বরাবর যায় তাহলে এই তোমার আঙ্গুলের মাথাগুলো কি এই বরাবর এরকমভাবে আসতেছে না? তার মানে দেখো এই দিক থেকে চৌম্বক ক্ষেত্র মানে ফিল্ডের দিকটা এই দিক থেকে আসতেছে, তাহলে বের হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, ঠিক আছে না? তাহলে ঠিক চৌম্বক ক্ষেত্রের যে দিক দিয়ে আসে এটাকে বলে আমরা নর্থ পোল, আর যে দিক দিয়ে মানে বের আমার দিক থেকে চলে যাচ্ছে ওটাকে বলে আমরা সাউথ পোল। ওকে, আরেকটু বলি আমি তোমাকে, মনে করো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে এখন দেখো এই যে বের হয় কোন দিক দিয়া? নর্থ থেকে। আর ঢুকে কোন দিক দিয়া? আসতেছে আমার দিকে, নর্থ পোলে না। না, তো তোমার এই নর্থ থেকে, হ্যাঁ এই দেখো এদিক থেকে যাইতেছে, হ্যাঁ, আর ঢুকে যাচ্ছে কোথায়? সাউথে। এই দেখো ঢুকতেছে কোথায়? আর বের হচ্ছে কোথা থেকে? নর্থ থেকে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এটা কি আমার নর্থ পোল, এটা হচ্ছে এই কন্ডাক্টরের ক্ষেত্রে। অতএব যেখানে চুম্বক ক্ষেত্রে দূরে হচ্ছে সেখানে নর্থ পোল সাউথ পোল আছে, এটা ফর্ম করতেছে আমার। আচ্ছা, এটা হলো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে। এখন তুমি কন্ডাক্টরটাকে পেঁচাইতেছো, আমি একটু বড় করে দিই কারণ আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যান্ডেল করো এই একটা কন্ডাক্টরের জন্য, মনে করো কারেন্ট এদিকে যদি যায় তাহলে এইদিকে হচ্ছে নর্থ পোল ফর্ম করতেছে, এদিকে সাউথ পোল ফর্ম করতেছে। আর এমনভাবে পেঁচাইছি যে কারেন্ট শুধু যখন এই দেখো আমি কলটাকে এমনভাবে পেঁচাই, একটা কোরের উপরে পেঁচাই, তো দেখো মনে করো আমি এভাবে পেঁচাই, মানে উপরের পার্টটাতে এমনভাবে ফর্ম করে যে কারেন্ট সবসময়ই আমি দেখবো হচ্ছে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, এমনভাবে পেঁচানো হয়। দেখো ফ্যানের কলে কখনো পেঁচাইছো? আমি পেঁচাইছি কিন্তু ফ্যান ঘুরে নাই, বুঝছো? মনে আছে? আচ্ছা, যাই হোক, কিন্তু পেঁচানোর নিয়মটা তখন শিখছিলাম, সেটা হচ্ছে যে একটা প্যাচ যদি তুমি ক্লকওয়াইজ দাও, পরের স্লটের প্যাচটা হবে তার অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে যাইতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, দেখো এইখানে ওইটা হচ্ছে যে একটা মানে অল্টারনেটিং একটা ফ্লাক্স তৈরি করার জন্য এভাবে তৈরি করা হয়। এই যে এখান থেকে তুমি ব্যাপারটা বুঝতে পারবা। তাহলে দেখো প্রত্যেকবার কি একই ডিরেকশনে যেতেছে না, একটা স্লটে মনে পেঁচাইতেছি একটা করে। তাহলে দেখো এইদিকে যদি নর্থ তৈরি হয়, এদিকে সাউথ, এদিকে নর্থ, এদিকে সাউথ, নর্থ সাউথ, বুঝো কথা। এখন এতটুকু বুঝলো। এখানে একটা চুম্বক, ছোটোবেলায় চুম্বক নিয়ে খেলছো তোমরা, এই মনে করো নর্থ, এটা সাউথ, আর মাঝখানে তুমি ভেঙে ফেলছো, তাহলে কি এখানে নর্থ আছে, এখানে সাউথ আছে, হইতেছে না? আরও ক্ষুদ্র করছো, তখন কি অবশ্যই প্রত্যেক দুটো মেল থাকে, মানে মোট কথা যত ক্ষুদ্র করতেছো সবগুলো ভাঙলে নর্থ সাউথ পাইতেছো, তাহলে সবগুলো নর্থ সাউথ একত্রিত করলে একটা বড় নর্থ সাউথ পাবা না? এখানে এই ঘটনা ঘটতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি এই যে, তাহলে এটা একটা বড় নর্থ হয়ে গেছে, সামেশন অফ অল ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে এটা কি এই কারেন্টের দিকে আসতেছে, সরি ফ্লাক্সের দিকে যেতেছে, এইভাবেই মূলত একটা ইলেকট্রোম্যাগনেটটা ফর্ম করে। ফিল করতে পারছো ব্যাপারটা? মজা পাইছো? আচ্ছা, যাই হোক, এখন এটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল না, আমার বোঝানো ছিল রেজোনেন্স সার্কিট, কিন্তু এটা মেশিনে আমাদের কাজে লাগবে, আমি আর পড়াবো না ইনশাল্লাহ এটা। হ্যাঁ, আশা করা যায় বুঝছো সিবাদ, এটা বুঝছো? এটা কিন্তু বোঝা উচিত আমার মনে হয়। আচ্ছা, তাহলে এতটুকু গেল। আচ্ছা, ফিল্ড তো পাইলাম, ম্যাগনেটিক ফিল্ড তো পাইলাম, এখন বিদ্যুৎ উৎপাদনের শর্ত কি? মেশিন আরও পড়াই। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদনের শর্ত, হ্যাঁ, মানে একটা মানে ইলেকট্রিসিটি বা ইএমএফ জেনারেশন করার জন্য শর্ত কি? কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে কন্ডাক্টর লাগবে, অবশ্যই মাস্ট ইউনিটে কন্ডাক্টর একটা, বা যাই হোক কন্ডাক্টর লাগবে, ম্যাগনেটিক ফিল্ড লাগবে,
ম্যাগনেটিক ফিল্ড কিভাবে লাগবে? ওইটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে উৎপন্ন হবে না, এটা কারেন্ট প্রবাহ। সেটা যেভাবেই হোক ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন হবে বা আমি বাইরে থেকে দেবো, চুম্বক ক্ষেত্র লাগবে। আচ্ছা, কন্ডাক্টর লাগবে, ম্যাগনেটিক ফিল্ড লাগবে। শুধু কি এই দুইটা জিনিস থাকলেই হইতেছে? হ্যাঁ, নর্মালি এই দুইটা জিনিস হয়ে যায়, কিন্তু এদের মধ্যে একটা রিলেটিভ মোশন লাগবে। এদের মধ্যে একটা রিলেটিভ সোর্সের লাভ পরে তুমি খেয়াল করো কী লাগবে, রিলেটিভ। ভালো করে স্টেপগুলো মাথায় রাখো। মানে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র আছে নর্থ এবং সাউথ, তাহলে এখন এর মধ্যে তুমি একটা কন্ডাক্টরকে যদি তুমি রাইখা দাও তাহলে কি বিদ্যুৎ উৎপাদন হবে? হবে না। এদের মধ্যে একটা মুভমেন্ট লাগবে, হয় এই বরাবর বা এই বরাবর, মানে উপর নিচ ওঠানামা করতে হবে অথবা ঘুরতে হবে। এই নর্থ পোল সাউথ পোলের মধ্যে একটা ঘর্ষণ লাগবে। মনে করে এই যে নর্থ এবং এটা সাউথ, এই যে নর্থ আর সাউথ আছে, এর মধ্যে একটা কন্ডাক্টর আছে। কন্ডাক্টরকে তুমি যখন মুভ করাবে এর মধ্যে একটা ঘর্ষণ হবে, ফ্লাক্সকে কর্তন করবে, সময়ের সাথে সাথে অবস্থানে পরিবর্তন হবে। তখন এখানে কি হবে, এই তিনটার কম্বিনেশনের পরে আমরা কি পাবো? ইএমএফ পাবো। মানে কন্ডাক্টর লাগবে, ম্যাগনেটিক ফিল্ড লাগবে এবং এদের মধ্যে একটা রিলেটিভ মোশন লাগবে। রিলেটিভ মোশন বা আপেক্ষিক বেগ লাগবে এদের। মানে একটা স্থির থাকতে পারে, একটা গতিশীল থাকতে পারে, অথবা দুইটাই গতিশীল থাকতে পারে, কিন্তু একে অপরের মধ্যে ঘর্ষণ কখন হবে? যখন এদের মধ্যে একটার চেয়ে একটা বেশি বা কম গতি হবে, তখনই তো আমি এটাই বুঝাতে যেতেছি। ঠিক আছে, তাহলে এখন আমি যেন কি বুঝাইতেছিলাম, তাহলে এখন দেখো প্রিভিয়াস পেজে যাই। আচ্ছা, তাহলে এখন সরি এই পেজেই যাই আমি। তাহলে এখন এই জিনিসটা বোঝা গেল। তাহলে এখন তুমি দেখো একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে, একটা এসি সার্কিটে যেহেতু তুমি সাপ্লাই দিতেছো, এসি সাপ্লাই যখন দিতেছো তুমি, এখানে পরিবর্তনশীল কারেন্ট ফ্লো হবে না? একবার কারেন্ট এই বরাবর যাবে, আরেকবার কারেন্ট এই বরাবর যাবে। এই কারণেই তো আমার এরকম একটা ডিরেকশন পাই, গ্রাফ পাই কারেন্টের, তাই না, এসি সার্কিটে। তাহলে দেখো একটা ইন্ডাক্টর এরকম পেঁচানো কয়েল আছে অনেকগুলা, এর মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে কিনা? আচ্ছা, ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি পরিবর্তনশীল কিনা? কারণ কি কারেন্টটা পরিবর্তনশীল, তাহলে ফিল্ডটাও, মানে ফিল্ড বলতে ফ্লাক্স, এই ফ্লাক্সটাও কি এরকম একটা ফ্লাক্স। এটা যদি কারেন্ট হয় এরকম কারেন্ট, এটা ফ্লাক্সের ডিরেকশন এরকম, ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সটা মুভ করতেছে না? আর এখানে ফ্লাক্সটা মুভ করতেছে, কিন্তু এখানে যে কয়েলের ভিতরে কন্ডাক্টর আছে সে কি স্থির আছে না? তাহলে দেখো কন্ডাক্টরটা মানে ফ্লাক্সটা যেহেতু মুভ করতেছে, আমার শর্ত কি, ইএমএফ ইন্ডিউস হওয়ার শর্ত কি, হয় কন্ডাক্টরকে মুভ করাবো অথবা ফ্লাক্সটাকে মুভ করাবো, ম্যাগনেটিক ফিল্ডটাকে মুভ করাবো। মুভ করা এদের মধ্যে একটা ঘর্ষণ হইতে হবে, তাহলে বিদ্যুৎ উৎপাদন হবে, ইএমএফ জেনারেট হবে। তাহলে যেহেতু এ স্থির আছে কিন্তু কারেন্টটা পরিবর্তনশীল, তার মানে ফ্লাক্সটা পরিবর্তনশীল, তো একটা কন্ডাক্টরের মধ্যে যখন পরিবর্তনশীল ফ্লাক্স বারবার উঠানামা করতেছে, তখন কি এখানে ইএমএফ তৈরি হবে না? তাহলে এই ইএমএফ এবং সাপ্লাইয়ের ইএমএফ দুইটা যোগ হয়ে ওই 175 হয়ে গেছে। এটা যদি ক্যাপাসিটর, হ্যাঁ কয়েলের জন্য সেমভাবে ক্যাপাসিটরে ঘটে। ক্যাপাসিটরে চার্জ সঞ্চিত হয়, কিছু ব্যাপার আছে, ওই যে ভিসি সমান, আমি সূত্র ভুলে গেছি এই মুহূর্তে, মাথায় আসতেছে না, কি জানো? হ্যাঁ পেটারসন মুখে শোনা, মানে ভিএল সমান হচ্ছে সরি আল্লাহ, আমি পেটারসন মুখে না চার্জের না, আমি ভিসির সূত্র আছে ভাই, ও বা যাই হোক আমি ভুলে গেছি, আমি পরে দেখাবো যা লাগবে। হাই এটা না পারলে তোমার পড়াশোনায় বৃথা, বুঝছো? ভিএল ভিসি আমি ভুলে গেছি এই মুহূর্তে। আরে ভাই ভিএল একটা হচ্ছে মানে এল এর ক্ষেত্রে NdΦ/dt। আচ্ছা আমি বলি সেটা আসুক, হ্যাঁ ভিএল সমান হাই এই আমি ভুলে গেছি ভাই এটা আচ্ছা যাই হোক, কেমনটা লাগে, মেজাজ খারাপ হয় না? এটা না পারলে কেমন, এখানে আছে এই দেখো ভিএল সমান LdI/dt। হ্যাঁ এটা বলে গেছি, ভিএল ইকুয়ালটা হচ্ছে, আমি এটা বলতে চাইতেছি ভিএল সমান হচ্ছে LdI/dt। এই দেখো এখানে ফর্ম করতেছে কীভাবে, ইন্ডাকটেন্স এবং এডি, সময় সময় কারেন্টের পরিবর্তন হইতেছে, আর ইন্ডাকটেন্সের ফর্মের কারণে এখানে এই সূত্র লাগতে পারে, কোথাও না কোথাও লাগবে। এর আরো একটা আছে বিপরীত, এর ক্ষেত্রে ক্যাপাসিটর, মানে এই যে ক্যাপাসিটর পাই গেছে, কারণ এটা গোলাই ফেলবো, এই যে VC = 1/C/IDT। এটা দেখেন ভোল্টেজ সমান, আবার এখানে তো এই যে কারেন্টের পরিবর্তন হয়েছে অল্টারনেটিভ ভোল্টেজের কারণে, এখানে তোমার হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরে ভোল্টেজটা অনেক বাইরে যায়। ঠিক আছে, মানে এই কথা আমি কেন বলতেছিলাম, কেন যে ক্যাপাসিটরের জন্য, মানে ওই যে একসাথে আমি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভোল্টেজ যে বাইরে যায়, এর 75 অন্য কিছু হয়ে যাবে, জাস্ট আমি একটা সার্টেন ভ্যালু দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, তখন এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা মোটামুটি তো এই, আর কি পড়াবো আমি তোমাকে এখন?